ফার্স্ট অফ অল দেখো আমার এখানে শক্তি নিত্যতার সূত্রটা দেয়া আছে। তো তোমরা শক্তি নিত্যতার সূত্র সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে। তারপর আমি লিখে রেখেছি শক্তি নিত্যতার সূত্রটা আসলে কি, যে মহাবিশ্বের শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরযোগ্য এবং মোট শক্তি সর্বদা অপরিবর্তনীয়। একে শক্তি নিত্যতার সূত্র বলে। শক্তি নিত্যতার সূত্র বলতে বুঝি যে মহাবিশ্বের শক্তি সৃষ্টিও হতে পারে না, ধ্বংস হতে পারে না, শুধুমাত্র শক্তিটা রূপান্তরযোগ্য, অর্থাৎ শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়। যেমন আমরা দেখি বিদ্যুৎ শক্তি কি আমি এখানে কথা বলছি, দেখো যে আমি যে এখানে কথা বলছি দাঁড়িয়ে যে রুমের মধ্যে, এই রুমের মধ্যে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তর হয়েছে। এই লাইট থেকে লাইট, এই যে আমাদের যে বাল্বগুলো আছে সেখান থেকে লাইট ইমিট হচ্ছে, অর্থাৎ আলো নির্গত হচ্ছে। তো আলো এখানে তাপ প্রডিউস করছে। দেখো এই বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি পাওয়া যাচ্ছে, লাইট এনার্জি মানে আলো শক্তি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপরে আমার সামনে যেটা ফ্যান ঘুরছে, ধরো এই ফ্যান ঘোরার সময় কি হচ্ছে, তোমার সাউন্ড এনার্জি, এখানে যান্ত্রিক শক্তি পাচ্ছ তোমরা এখানে। তারপর ফ্যান তুমি যদি টাচ করে দেখো, দেখতে পাবে যে ফ্যান গরম হয়ে গিয়েছে। এর অর্থ হচ্ছে ফ্যান কিন্তু ওই বিদ্যুৎ শক্তিটার কিছু একটা অংশ তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে যান্ত্রিক শক্তি পাচ্ছি, ফ্যান ঘুরছে, বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়ে গেছে। তারপর আমরা কি পাচ্ছি, ওইটা থেকে আবার পাচ্ছি আমরা শব্দ শক্তি পাচ্ছি, কারণ ফ্যান যখন ঘুরে তখন কিন্তু একটা সাউন্ড পাই আমরা কানে, তাই না। এই যে সাউন্ড পাচ্ছি, এইখান থেকে কি পাচ্ছি, সাউন্ড এনার্জি, এটা কি একটা সাউন্ড এনার্জি পাচ্ছি। তারপর দেখো তাহলে আমরা কি পাচ্ছি, এক হচ্ছে যান্ত্রিক শক্তি, সাউন্ড এনার্জি, আর তুমি ফ্যানে টাচ করলে দেখবা সেটা উত্তপ্ত হয়ে গেছে। এর অর্থ হচ্ছে এটা একটা তাপ শক্তি প্রডিউস করছে। আচ্ছা, এখন এই যে তাপ শক্তিটা আমাদের পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ তোমরা অলরেডি 81 জন জয়েন করেছো, ধন্যবাদ সবাইকে। সো আমরা দেখো এখানে তাপ শক্তিটা প্রডিউস হচ্ছে। আমি কিন্তু আরেকটা एग्जांपल দেই। ধরো তুমি দৌড়াচ্ছ, তুমি একটা জায়গায় স্থির ছিলা, তুমি দৌড়াচ্ছ। তুমি যখন দৌড়াও তখন আসলে কি হয়, আমি একটা एग्जांपल দেই, খুবই হাস্যকর একটা एग्जांपल দিচ্ছি। ধরো আমি একদম তোমার একদম জ্ঞানের ভাষায় কথা কইয়াম, বুঝছো, আমার কথাগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। ধরো আমি রাস্তা দিয়ে দৌড়াইতেছি, দৌড়ানোর সময় একদল কুত্তা পড়ছে, কুত্তা পড়ার পরে আমি ধরো একটু থেমে গেছি, থেমে যাওয়ার পরে আবার আমি মানে পেছন দিকে দৌড়াইনে শুরু করার পর দেখলাম কি আবার মানে, আচ্ছা এক্সাম্পলটা একটু ঘুরাই দিয়ে। ধরো একদল কুত্তা আমার দৌড়াইতেছে, কুত্তার দৌড়ানি খাইয়া আমি দৌড়তেছি। প্রথমে আমি দাঁড়িয়েছিলাম, দেখো আমি প্রথমে জায়গায় দাঁড়িয়েছিলাম, তো কুত্তার দৌড়ানি খাইয়া আমি দৌড়ানি শুরু করলাম। দৌড়ানি শুরু করলে সামনে দেখলাম কি এক অজগর সাপে, এক মনে করো ঘুকরা সাপ দাঁড়ায় আছে, সামনে দিকে ছবল ধরে দাঁড়ায় আছে। এখন কি করলাম, তার দিকে আবার থেমে গেলাম, তার দিকে আবার দৌড়ানো শুরু করলাম। এখন ধরো সামনে গিয়ে পেলাম কি একটা ভাগ, ঠিক আছে। আবার বাঘ মনে করো আমার পেছনে দৌড়াচ্ছে, আমি আরো জোরে দৌড়াচ্ছি। এখন এই যে দৌড়াচ্ছি আবার দেখো দৌড়াইতে কি করলাম, আমি একটা ব্রিজের উপরে উঠে গেলাম। একটা বলতেছি দেখো যে দৌড়াইতে একটা সেতুর নিচ থেকে একদম ব্রিজের উপরে উঠে গেলাম, ব্রিজের নিচ থেকে আমি ব্রিজের উপরে উঠে গেলাম। ব্রিজের উপরে ওঠার পরে দেখি আমার কোনো এনার্জি নেই, আমি একদম দপাস করে পড়ে গেছি। এখন একটু চিন্তা করো, আমি একটা লং প্রসেস বলছি। এই যে ধরো আমি স্থির ছিলাম, আমার শক্তি কত ছিল, আমার বিভব শক্তি ছিল এখানে 0, ঠিক আছে। কিন্তু আমি যে টোটাল এনার্জি ধরি এখানে, আমার কিন্তু একটা অভ্যন্তরীণ শক্তি ছিল। অভ্যন্তরীণ শক্তি বলতে কি কাকে বোঝায়, অভ্যন্তরীণ শক্তি হচ্ছে তোমার দেহের ভেতরে তোমার যে শক্তিটা থাকে, মোট শক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, দুইটার সমষ্টিকে বলি আমরা অভ্যন্তরীণ শক্তি। এই অভ্যন্তরীণ শক্তির অপর নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। আমি আবার বলছি, অভ্যন্তরীণ শক্তির অপর নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। এখন এটাকে বলা যায় যে অভ্যন্তরীণ শক্তি থেকে যান্ত্রিক শক্তি বলছি, কিন্তু এই যান্ত্রিক শক্তিকে আবার এভাবে বলা যায় যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে শক্তির বহিঃপ্রকাশটা ঘটে, এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী শক্তির যে রূপান্তর ঘটে বা শক্তির যে বহিঃপ্রকাশটা ঘটে, সেটি হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি। তোমার একটা এক্সাম্পল দিই। তুমি ধরো খুব সাইলেন্ট একজন মানুষ, বেঞ্চের মধ্যে বসে আছো। এখন বসে থাকা অবস্থায় তোমার একদল খুব বাজে কতগুলো ফ্রেন্ড আছে তোমার, যারা মনে করো তোমাকে শুধু মানে তোমাকে রাগান্বিত করে। তারা এসে মনে করো তোমাকে এই বলতেছে, এই বাবলা, কেবলা, তবলা, এই সেই অনেক কিছু নামে ডাকতেছে তোমাকে, বাটন। মানে আমরা যেটা দেখি স্কুল লাইফে, আমরা অনেক বন্ধু দেখেছি যে আমাদের অনেকভাবে মানে নাম ধরে নামের ব্যঙ্গাত্মক শব্দ করে ডাকতো, তাই না। ক্যাবলা, তবলা, বাটন,
ঠিক আছে, তারপর আরো কত ধরনের নাম থাকতো। এখন এই নামগুলো ঢাকার পরে তুমি খুব শান্তশিষ্ট একজন মানুষ, হঠাৎ করে তুমি রাগান্বিত হয়ে গেলে। এখন রাগান্বিত হয়ে কি করলা, যেখানে মনে করো তুমি খুব স্লোলি হাঁটাচড়া করো, এখন খুবই রাগান্বিত হয়ে মনে করো 2-4 জন মনে করো একদম ফেলে দিলা। নর্মালি তোমার এনার্জিটা কিন্তু এত থাকে না, তুমি নর্মালি যে একজনকে ধাক্কা দাও তুমি কিন্তু এটা পারবে না। বাট তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি যখন রেগে যাও, রেগে যাওয়ার পরে তুমি যখন খুব জোরে একটা দাও, তখন মনে হয় কি তুমি যে অনেক মানে এনার্জিটা তোমার অনেক বেশি থাকে। তাহলে চিন্তা করে দেখো ওই মুহূর্তে তোমার শক্তি থাকে কি সর্বোচ্চ। তাহলে এইখানে তোমার নর্মাল অবস্থানের শক্তি আর ওই পজিশনে কিন্তু শক্তির এক থাকে না। তাহলে এই যে তোমার হঠাৎ করে তুমি রেগে যাচ্ছ, রেগে যাওয়ার পর তোমার নর্মাল এনার্জি মানে স্বাভাবিক যে শক্তিটা থাকে তার তুলনায় দেখো তোমার কাছে মনে হচ্ছে অনেক বেশি শক্তি থাকছে। তাহলে এই যে অনেক বেশি শক্তিটা থাকছে ওইটাই কিন্তু তোমার একটা অভ্যন্তরীণ শক্তি, যেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী প্রকাশ পাচ্ছে। এখন আমরা আসি গতিশক্তি স্থিতিশক্তির এখন শক্তির নিত্যতা সূত্র সম্পর্কে একটু ধারণা দিই। আমি বলছিলাম যে ব্রিজের নিচ থেকে দৌড়ে উঠছি, যত আমি ব্রিজের নিচে থেকে উপরের দিকে উঠছি ততই দেখা যাচ্ছে কি আমি ক্লান্ত হয়ে পড়ছি, ক্লান্ত হয়ে একদম ধপাস হয়ে পড়ে গেলাম। তাহলে দেখো একটু, আমি যখন ব্রিজের নিচ থেকে উপরে উঠছি আমার ততই কি গতি হ্রাস পাচ্ছে, গতি হ্রাস পাচ্ছে মানে আমার গতিশক্তি হ্রাস পাচ্ছে। গতিশক্তি হ্রাস পেতে পেতে ব্রিজের একদম শীর্ষে যখন উঠে গেছি, একদম মাঝখানে চলে গেছি, ব্রিজটা কিন্তু ঢালু, ব্রিজটা হচ্ছে ধরো এরকম, ব্রিজ হচ্ছে কেমন এরকম, ঠিক আছে। তাহলে যখন উঠে গেলাম তখন একদম উপর লেভেলে উঠার পরে এটা হচ্ছে রাস্তা, এখানে আমি উঠে গেলাম। যখন আমি এখানে উঠে গেছি, দেখো এখানে ছিলাম আমি, এইখান থেকে যখন আমি এই পজিশনে চলে গেছি তখন আসলে এই পজিশন নাই, তখন আমি কি হয়ে গেছি এই দপাস করে দেখো পড়ে গেছি, দেখছো এই পড়ে গেছে। চিত্র দেখে জটিল ভাবে হাইসা শুরু করে দাও, সমস্যা নেই। এখন আমি কোথায় আছি দেখো, এখন দপাস করে মনে করছি চিত্র একাই কেউ পড়ে আছে, কোথায় আছি ব্রিজের উপরে উঠা, বুঝছো। তাহলে আমি কিন্তু এখানে গতি নিয়ে উঠছিলাম, গতি ধীরে ধীরে হ্রাস পেতে 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 একদম শূন্য হয়ে গেল। এর অর্থ হচ্ছে আমার এখানে অনেক বেশি গতি শক্তি ছিল। প্রথমে এখানে দাঁড়িয়েছিলাম, প্রথমে আমি দাঁড়িয়েছিলাম, ধরো এখানে স্থির ছিলাম, এখানে যদি স্থির থেকে একটা গতি শক্তি নিয়ে উঠতেছি, যতই উপরে উঠতেছি একটা গতি নিয়ে উঠতেছি, গতি শক্তি হ্রাস পাচ্ছে পেতে পেতে একসময় গতি শক্তিটা এখানে শূন্য হয়ে যাচ্ছে। আর আমার যে গতি শক্তিটা ছিল এই স্থির হয়ে যাওয়া মানে হচ্ছে এই গতি শক্তি তাহলে কোথায় গেল, এখানে যে শক্তিটা ছিল কোথায় গেল, এই গতি শক্তিটা এখানে কি হলো স্থিতি শক্তিতে কনভার্ট হয়ে গেছে, মানে বিভব শক্তিতে রূপান্তর হয়ে গেল। এর মানে হচ্ছে দেখো যে উচ্চতা যত বাড়ছিল, তুমি যত ব্রিজের উপরে উঠছিল উচ্চতা যত বাড়ছে গতি শক্তি ততই কমছে, উচ্চতা যত বাড়ছে গতি শক্তি ততই কমছে, এবং একটা সময় পরে যখন মানে গতি একদম শূন্য হয়ে গেছে তখন গতি শক্তি শূন্য হয়ে গেছে। কিন্তু গতি শক্তি যখন শূন্য হয়ে গেছে তখন বিভব শক্তি সর্বোচ্চ হয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণ গতি শক্তিটা তখন বিভব শক্তিতে রূপান্তর হয়েছে। তো যাই এই নীতিটাকে আমি এখন একটু এই যে এক্সাম্পলটার মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব। তো সবাই তোমরা একটু বোঝার চেষ্টা করো। তো আমি এখানে দেখো একটা পেন্ডুলাম এঁকে রেখেছি, তোমাদের বইয়ের মধ্যে ছিল এটা। সো একটু ভালো করে দেখো, এটা হচ্ছে একটা পেন্ডুলাম। তো এটা দেখো এখানে স্থির আছে, স্থির আছে, স্থির আছে মানে এর বেগ হচ্ছে শূন্য। যদি এর শূন্য থাকে তাহলে গতিশক্তি, দেখো গতিশক্তি কি জানি আমরা হাফ অফ এম ভি স্কয়ার, কত আছে তাহলে শূন্য, কারণ বস্তুর বেগ যদি শূন্য থাকে তার মানে তার গতিশক্তিটাও শূন্য আছে। আচ্ছা, এবং এটাকে বলি আমরা সাম্য অবস্থা, এটাকে বলি আমরা সাম্য অবস্থা। আমি আবার বলছি এই পজিশনটাকে বলছি আমরা সাম্য অবস্থা। তাহলে এই যে দেখো এখানে ধরো এ বিন্দুটা আছে, এটা হচ্ছে সাম্য বিন্দু, এ বিন্দুটার নাম কি সাম্য বিন্দু। আমি আবার বলছি এ বিন্দুর নাম হচ্ছে সাম্য বিন্দু। তাহলে এ বিন্দু থেকে এখন দেখো দ্বিতীয় পর্যায়ে স্থির আছে এখানে, এবং এই সাম্য বিন্দুতে কত আছে বেগ কত আছে শূন্য, তার মানে এর গতিশক্তি শূন্য আছে। তাহলে দেখো এটাকে তুমি টেনে এখানে নিয়ে তুলনা, এখন এই যে সাম্যবিন্দু থেকে এটা এখানে ছিল, একটু কল্পনা করে দেখো যে ছিল এখানে, তুমি কি করবা হাত দিয়ে এটাকে টেনে এখানে নিয়ে রাখলা, যখন এখানে নিয়ে গেলা তখন হয়ে গেছে কি এইখানে গিয়ে বেগ শূন্য হয়ে গেছে, এখন শেষ বেগ শূন্য। একটু নরমালি দেখো আগে এখানে স্থির ছিল শূন্য ছিল, বাট এটাকে আমি এটাকে ধরলাম না, ধরো এই পজিশনটাকে আমি যদি নাও ধরি, ধরো এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম, আমি উপরের দিকে একটা দোলনা, তুমি জাস্ট চিন্তা করো একটা দোলনাকে তুমি ধাক্কা দিয়ে ছেড়ে দাও, দোলনাকে ধাক্কা দিয়ে ছেড়ে গেলে প্রথমে উপর দিকে উঠবে, উঠে বেগ শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো শূন্য হয়ে তারপর আবার কি সে রিভার্স করবে। তো চিন্তা করে দেখো একটা দোলনাকে তুমি যদি এরকম ভাবে ছেড়ে দাও, ছেড়ে দিলে একটা সময় পর উপরে উঠতে উঠতে শেষ বেগটা শূন্য হবে, দেখো শেষ বেগ শূন্য হয়ে যাবে। যখন এখানে শেষ বেগ শূন্য হয়ে যাবে, শেষ বেগ শূন্য হয়ে যাবে তখন কি হয়ে যাবে বস্তুটা আর উপরে উঠবে না, আর উপরে উঠবে না। তাহলে যখন শেষ বেগ শূন্য হয়ে গেল সেখানে তার গতিশক্তি শূন্য হয়ে গেল, যেখানে বেগ শূন্য হয়ে গেল সেখানে তার গতিশক্তিটাও শূন্য হয়ে গেল। তার মানে টি জিরো, আমি একটু লিখে দিচ্ছি টি সমান এখানে জিরো, জিরো শূন্য জুল, টি সমান শূন্য জুল। তাহলে এইখানে যেটা আছে এখন যা আছে সেটা হচ্ছে তার বিভব শক্তি, এইখানে যা আছে সম্পূর্ণই তার বিভব শক্তি। তাহলে এখানে বিভব শক্তিটাকে ভি দিয়ে যদি প্রকাশ করো তার মানে বিভব শক্তি এখানে হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে হচ্ছে এমজিএইচ, কি পরিমাণ হবে এমজিএইচ পরিমাণ। কিভাবে বুঝলা,
যে দেখো বস্তুটা কতটুকু উপরে, এইখান থেকে বস্তুটা কতটুকু উঠছে h পরিমাণে, এইখান থেকে এইখানে উঠছে না, তুমি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হবে এটা, যেহেতু ধরা যায় অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তাহলে এখানে যদি h পরিমাণ উপরে উঠে তাহলে কৃত এর যে mgh বিভব শক্তি হবে mgh। এখন এটা আবার নামতে শুরু করবে, দেখো কোথায় ছিল, এটা কিন্তু উপরে উঠে গেছিল, এটা ছিল এখানে, দেখো এই যে এখানে, তারপর কি করলো, এটা এখন নিচের দিকে যাচ্ছে, এখন এটা নিচের দিকে উঠে উপরে যাবে। তাহলে দেখো এখান থেকে যখন এখানে আসছে, এখানে v is not equal 0, এখানে তার মানে v এখানে শূন্য না। যদি v শূন্য না থাকে, একটু লক্ষ্য করে দেখো, যদি v এখানে শূন্য না থাকে তাহলে এখানে এই পজিশনের জন্য এখানে কি থাকবে, এখানে তোমার t শূন্য হবে না, t is not equal 0, অর্থাৎ এইখানে গতিশক্তি শূন্য হবে না। এই পয়েন্টে সর্বোচ্চ উচ্চতায় ছিল, এই যে এই পয়েন্টে যখন ছিল, এখন নিচে নেমে আসছে, দেখো দেখো যে এখন কিন্তু এই পয়েন্টে নিচে নেমে আসছে, অর্থাৎ এই পয়েন্টটাকে এখানে চিন্তা করো, তাই এখানে যদি এখান থেকে এখানে নেমে আসে তার মানে সে কিন্তু আরো যাবে, আরো সেটা যাবে না, গেলে তার শেষ বেগ কিন্তু শূন্য না, অর্থাৎ এখানে বেগ আছে, যদি বেগ থাকে তার মানে এর গতিশক্তি আছে। এখন এই বিন্দু তো ভূমি থেকে কতটুকু হয়েছে দেখো, এটা কিন্তু উপর থেকে নিচে নেমে গেছে, কিছুটা নিচে নেমে গেছে, যদি নিচে নেমে যায় তাহলে এখানে কিন্তু তোমার v is not equal 0, অর্থাৎ এখানে বেগও শূন্য না, বেগ যেহেতু শূন্য না তার মানে, এবং এটা এই পয়েন্টে আসে নাই, তার মানে গতিশক্তিও শূন্য, গতিশক্তিও একটা আছে, বিভব শক্তি এখানে আছে। তাহলে এই গতিশক্তি আর বিভব শক্তি যেটা আসবে সেটা তোমার যেমন যান্ত্রিক শক্তি কত আছে em, আর em সমান হবে এখানে t প্লাস v হবে। যেমন এইখানে কিন্তু আছে, এইখানে হচ্ছে কত, এখানে হচ্ছে তোমার এই যে এখানে যেটা আসবে, এখানে মেকানিক্যাল এনার্জি em সমান যেটা আসবে সেটা হচ্ছে t প্লাস v, বাট এখানে t এর মানটা শূন্য, এখানে t এর মানটা v এর মান সর্বোচ্চ, t এর মান শূন্য, বাট এইখানে t এর মান শূন্য না, v এর মানও শূন্য না, মানে হচ্ছে এমন একটা পজিশন ধরেছি আমরা যে পজিশনে v শূন্য না, v যেহেতু শূন্য না তাহলে, এবং ভূমি থেকে একটু উপরে আছে, সাম্যাবস্থা থেকে, কোথায় থেকে, এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে উপরে আছে, তাই এর কৃতকাজও আছে, এর গতিশক্তি আছে, অর্থাৎ বিভব শক্তিও আছে, এর গতিশক্তিও আছে, তাই আমি লিখছি t প্লাস v। যখন দেখো এখন কি করছে, এই যে সর্বোচ্চ উচ্চতা এখানে ছিল, এই যে দেখো এই যে এই পজিশন থেকে এখন কোথায় একদম নিচে নেমে আসছে, অর্থাৎ এখন একদম কোথায় চলে আসছে, আগের পজিশনে, একদম প্রথম কোথা থেকে শুরু করেছিলাম আমরা কিন্তু ধরে নিয়েছিলাম একটা দুলনা তো প্রথমে স্থির থাকে কোথায়, এখানে স্থির থাকে, এটা কিন্তু উপরে তুলেছিলাম, তাহলে দেখো এটা নিচে নেমে আসে, যখন এটা নিচে নেমে আসে তখন কি হয় জানো, v এর মান হয়ে যায় ম্যাক্সিমাম, v এর মান হয়ে যায় কি ম্যাক্সিমাম, অর্থাৎ এখানে শেষ বেগটা সর্বোচ্চ হয়ে যায়, সাম্যবিন্দুতে শেষ বেগ সর্বোচ্চ হবে। যদি এখানে শেষ বেগটা সর্বোচ্চ হয়ে যায় তার মানে মনে রাখবে এখানে t এর মান কত হবে, সর্বোচ্চ, ম্যাক্সিমাম, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ গতিশক্তি, এমন একটা গতিশক্তি যেখানে গেলে বিভব শক্তির পরিমাণটা শূন্য হয়ে যাবে। আমি আবারও বলছি, সর্বোচ্চ গতিশক্তি বলতে এমন একটা শক্তিকে মিন করছি যে বিন্দুতে যাওয়ার পরে বিভব শক্তির পরিমাণ শূন্য হয়ে যাবে। কারণ তুমি জানো যে বিভব শক্তি কিসের উপর নির্ভর করে, উচ্চতা। এই বিন্দুতে কোনো উচ্চতা নাই, এখানে কি আগের অবস্থানে, মানে আমি এখান থেকে টেনে নিয়ে তুলেছিলাম, এখানেই চলে আসে, তার মানে উচ্চতা কত, h এর মান শূন্য, এই পয়েন্টে কি h শূন্য, কারণ এইটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা বা সাম্য অবস্থা যেখানে তার উচ্চতার পরিমাণ শূন্য। যেহেতু উচ্চতার পরিমাণ শূন্য, অর্থাৎ আমরা মনে রাখবো যে সাম্য অবস্থায় উচ্চতা শূন্য কিন্তু বেগ সর্বোচ্চ, মাথায় রাখবা, সাম্য অবস্থায় বেগ সর্বোচ্চ তাই গতিশক্তি সর্বোচ্চ, উচ্চতা শূন্য বিভব শক্তি শূন্য, উচ্চতা শূন্য বিভব শক্তি শূন্য, কারণ বিভব শক্তি নির্ভর করে ভূমি থেকে সেটা বা সাম্য অবস্থা থেকে সেটা কত উচ্চতায় আছে, ভূমি থেকে বা সাম্য অবস্থা থেকে সেটা কত উচ্চতায় আছে তার উপর নির্ভর করে। আচ্ছা, আমি কি ধীরে ধীরে কথা বলবো আরো? আচ্ছা আমি চেষ্টা করবো আর একটু ধীরে, আসলে আমি কি একটু অভ্যস্ত হয়ে গেছি বুঝছো, তারপরে আমি কিন্তু অনেক চেষ্টা করি তোমাদের জন্য যে আমি যেন একটু ধীরে ধীরে কথা বলতে পারি, আমি এখন আগের চেয়ে অনেক চেষ্টা করি যে কথা ধীরে ধীরে বলার জন্য। আচ্ছা সালেহ, তুমি ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, তার মানে এখানে কি হয়ে যাবে, এই পয়েন্টে আসার পরে বেগ যেহেতু সর্বোচ্চ হয়ে যাবে তাহলে গতিশক্তি হবে সর্বোচ্চ, আর এখানে বিভব শক্তি হয়ে যাবে কত, শূন্য জুল। এই ক্যাপিটাল ভি, দেখো এটা কিন্তু ক্যাপিটাল ভি, এটা স্মল ভি, স্মল ভি হচ্ছে বেগ বোঝাচ্ছে আর ক্যাপিটাল ভি বিভব শক্তি বোঝাচ্ছে। আচ্ছা, এই পজিশনে যখন আসছে একটু লক্ষ্য করে দেখো, এখন কিন্তু স্থির থাকবে না, এই বেগ নিয়ে সে তো স্থির থাকবে না, কারণ বেগ নিয়ে যেতে আসলে সে উপরের দিকে উঠবে, সে উপর দিকে, এখন উপরের দিকে যদি সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারে, উপর দিকে ওঠার সময় দেখো, উপর দিকে ওঠার সময় এখানে যাওয়ার পর আবার এখানে বেগ শূন্য হয়ে যাবে, কিন্তু এই পয়েন্টে বা এই পয়েন্টে কিন্তু বেগ শূন্য হবে না। তাহলে তুমি যদি এইখানে বা এইখানে কনসিডার করো তাহলে এখানে বেগ থাকবে, কিন্তু যতই উপর দিকে উঠবে ততই বেগ হ্রাস পাবে, উঠতে 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 একটা সময় কি বেগ শূন্য হয়ে যাবে। যখন বেগ শূন্য হয়ে যাবে আবার এখানে, তার মানে সেই ক্ষেত্রে এই পয়েন্টে সর্বোচ্চ উচ্চতায়, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় আবার কি হয়ে যাবে, ভি এর মান শূন্য হয়ে যাবে।
যখন ভি এর মান শূন্য হয়ে যাবে আবার, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার এই পজিশনে যখন আসবে তখন দেখা যাবে কি সেটা বেগ শূন্য হয়ে যাবে। বেগ শূন্য হয়ে যাওয়ার অর্থ হচ্ছে বিভব শক্তি সর্বোচ্চ হয়ে যাওয়া। বেগ শূন্য হয়ে যাওয়ার অর্থ হচ্ছে বিভব শক্তি সর্বোচ্চ হয়ে যাওয়া। এখন বলতে পারো তাহলে বিভব গতিশক্তি গেল কোথায়? এইখানে যে সর্বোচ্চ গতিশক্তিটা ছিল, এই সর্বোচ্চ গতিশক্তি সম্পূর্ণভাবে বিভব শক্তিতে রূপান্তর হয়েছে। ওই যে আমরা বলেছিলাম শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, তাহলে এইখান থেকে সর্বোচ্চ গতিশক্তি পাওয়া গেছে। বিভব গতিশক্তিটা সম্পূর্ণ বিভব শক্তিতে রূপান্তর হয়েছে। এন্ড এইখানে যখন গেছে তাহলে দেখো এই যে উপরের দিকে উঠছে, এটা কিন্তু এখানে থামবে না, এটা কি উপরে উঠবে, কারণ দেখো যে উপরে উঠবে, উঠার পরে সর্বোচ্চ বেগ শূন্য, মানে শেষ অবস্থানে সর্বোচ্চ অবস্থায় বেগ শূন্য আর গতিশক্তি শূন্য। এখন যদি চিন্তা করো এই যে সর্বোচ্চ অবস্থা, তার মানে এই পয়েন্টে গিয়ে বেগের মান শূন্য, তাহলে টি এর মান শূন্য, ভি শূন্য মানে টি এর মান শূন্য, আর টি শূন্য মানে ভি এর মান সর্বোচ্চ, ক্যাপিটাল ভি মানে বিভব শক্তি সর্বোচ্চ। বিভব শক্তি কি হবে? সর্বোচ্চ, মানে এর উপর থাকবে না, যেহেতু এটা শূন্য তাহলে এটা হয়ে যাবে সর্বোচ্চ। এখন এই পজিশন থেকে দেখো নামতে শুরু করছে, নামে কোথায় আসছে এখানে, অর্থাৎ এই যে পয়েন্টটা ছিল কিন্তু এখানে, নেমে কোথায় আসছে এখানে, এইখানে কিন্তু ভি এর মান শূন্য না, ভি এর মান কিন্তু এখানে শূন্য না। যদি ভি এর মান শূন্য না থাকে আবার ভূমিতেও দেখো আবার কোথায় আছে, দেখো ভূমি থেকে উপরে আছে। তুমি এরকম ভাবে চিন্তা করো, চিন্তা করলে ভূমি থেকে একটু উপরে আছে, ভূমি থেকে উপরে আছে মানে কি তার উচ্চতা আছে। আর যদি উচ্চতা শূন্য না, উচ্চতা শূন্য হবে না। যদি উচ্চতা শূন্য না হয় তাহলে এখানে বিভব শক্তি আছে ভি আর এখানে গতি শক্তি আছে টি। তাই সেই ক্ষেত্রে আমার এটা হবে কি ই এম, মানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি সমান ভি প্লাস টি, অর্থাৎ দুইটাই আছে। যেখানে ভূমি থেকে একটু উচ্চতায় গেলে যদি গতিশীল থাকে তাহলে গতিশীল অবস্থায় ভূমি থেকে যে কোনো উচ্চতায় বস্তুটার বিভব শক্তিও থাকবে, গতি শক্তিও থাকবে। আমি আবার বলছি, ভূমি থেকে যে কোনো উচ্চতায় বস্তু যদি গতিশীল থাকে এর অর্থ হচ্ছে বিভব শক্তিও থাকবে, গতি শক্তিও থাকবে। কিন্তু সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে তার গতি শক্তি শূন্য হয়ে যাবে, কারণ বেগ শূন্য, কিন্তু বিভব শক্তি হয়ে যাবে সর্বোচ্চ। ঠিক আছে, এরকম ভাবে সেটা আবার এদিকে যাওয়া শুরু করবে। যাওয়া শুরু করলে এটাকে অতিক্রম করার সময় এখানে টি এর মান সর্বোচ্চ পাবে আর ভি এর মান এখানে সর্বোচ্চ, কারণ ভি সর্বোচ্চ হইলে টি সর্বোচ্চ। তারপরে এখানে আবার উঠবে, এখানে ওঠার পরে দেখা যাবে কি এইখান থেকে আবার এখানে যখন উঠবে তখন দেখা যাবে কি এইখানে ভি এর মান শূন্য হয়ে যাবে, ভি এর মানটা শূন্য হয়ে যাবে, তারপর কি হবে গতি শক্তিটা শূন্য হয়ে যাবে আর বিভব শক্তি হয়ে যাবে কি সর্বোচ্চ। তো এইখানে বেগ শূন্য হয়ে গেলে গতি শক্তি শূন্য আর বিভব শক্তি সর্বোচ্চ। এই যে গ্রাফগুলো ছিল সবগুলো ছিল শক্তির সংরক্ষণশীল নীতি, সবগুলো ছিল শক্তির সংরক্ষণশীল নীতি। একটু ভালো করে বুঝো, একটা গ্রাফের মধ্যে বোঝাচ্ছে, মানে চিত্রগুলি যদি এরকম ভাবে বুঝাই তাহলে এই শক্তির রূপান্তরটা কিভাবে ঘটে। আমি একটু তোমাদের এখন এক্সাম্পলটা এরকম দেখাচ্ছি। দেখো এইখান থেকে আমি বোঝাচ্ছি, ধরো এইখান থেকে একটা বস্তু পড়ছে, এইখান থেকে বস্তুটা এখানে পড়বে, এখানে। তো যদি বস্তুটা এখন বি বিন্দুতে, এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসে, আমি দেখছি দেখো এই কে এটি দিকে গতি শক্তি আর এটি হচ্ছে ইপি হচ্ছে বিভব শক্তি। এই সর্বোচ্চ উচ্চতায় যেটা থাকে এই উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় এইচ যদি সর্বোচ্চ, এটা হচ্ছে এখান থেকে উচ্চতা হচ্ছে এইচ, তাহলে সর্বোচ্চ উচ্চতায় যেটা থাকে, ধরো যে এক্সাম্পল একটু দেখাচ্ছি, ধরো যে এখানে আছে কত 100 জুল, এখানে আছে কত বিভব শক্তি হচ্ছে 100 জুল, মানে হচ্ছে বস্তুটার ভর, এই বস্তুর ভর হচ্ছে এম, আর কত অভিকর্ষ ত্বরণ কত আছে জি, আর যত ভূমি থেকে যত উচ্চতায় বস্তুটা রাখা আছে সেটা হচ্ছে এইচ। তাহলে তার এই বিভব শক্তিটা হবে এম জি এইচ আর গতি শক্তি হবে হাফ অফ এম এম কে স্কয়ার এম বি স্কয়ার এম বি স্কয়ার। একটু ভালো করে দেখো, এখন এই উচ্চতায় কি, এই উচ্চতা এখানে কি আছে স্থির আছে। বস্তু যদি স্থির থাকে, বেগ না থাকে, তাহলে কি তার গতি শক্তি শূন্য, গতি শক্তি, কারণ ভি শূন্য মানে শেষ বেগ শূন্য, মানে বেগ শূন্য মানে তার গতি শক্তি শূন্য। আর যেখানে গতি শক্তি শূন্য সেখানে বিভব শক্তি সর্বোচ্চ। আর আপাতত ধরছি সর্বোচ্চ বিভব শক্তি, আমি ধরে নিয়েছি, ক্যালকুলেশন না, ধরে নিয়েছি এটা, মানে আমি জাস্ট তোমাদের রূপান্তর দেখাবো। তো কোনো একটা সময় এটা, ঠিক আছে, কোনো একটা সময় এটা আছে, যখন এটা ধরো 2 মিটার নিচে নেমে আসছে, টোটাল উচ্চতা ধরো 10 মিটার আছে, 10 মিটার উচ্চতা কত ধরেছি আমি, উচ্চতা এইচ সমান হচ্ছে 10 মিটার আছে, 10 মিটার। একটু ভালো করে দেখো, যখন এটা 2 মিটার নিচে নেমে আসছে তখন ধরো, তখন বিভব শক্তি হয়ে গেছে দেখো, ধরো যে 80 জুল, কত হয়ে গেছে 80 জুল। তাহলে 20 জুল শক্তি গেল কোথায়, ছিল তো 100 জুল, তাহলে ওই সময় পর 20 জুল শক্তি কিন্তু বিভব শক্তি 20 জুল কমে গেছে। এর অর্থ হচ্ছে এই এই গতি, এর মানে কিছুটা এই যে স্থির ছিল সে নিচে নেমে আসলো, তাই গতি অর্জন করলো, এই গতির কারণে কিছু পরিমাণ বিভব শক্তি কি ক্ষয় হয়ে গেছে। এন্ড ক্ষয় হয়ে গেছে মানে ধ্বংস হয়ে যায় নাই, রূপান্তর হয়েছে, সেটা কোথায় গেল, তার মানে 20 জুল কোথায় গেল, বিভব শক্তিতে রূপান্তর হলো, বিভব শক্তি থেকে গতি শক্তিতে রূপান্তর হলো। আচ্ছা এখন ধরো আরো 2 মিটার নিচে নেমে আসে, এখন ধরো টোটাল আছে 5 মিটার নিচে, যদি 5 মিটার নিচে নেমে আসে তাহলে ধরো যে এখানে আচ্ছা 2 মিটার, ধরো আরো 2 মিটার নিচে নেমে আসলো, তো 2 মিটার এখানে হয়ে গেল ধরো যে 60 জুল, তাহলে এইখানে চলে আসলো কত 60 জুল। তাহলে দেখো এই হচ্ছে একটা সময়।
আরেকটা সময় হয়ে গেল কত এটা। এখন ধরো 5 মিটার যখন নিচে নেমে আসছে, তাহলে এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে তোমার যখন h সমান 10 মিটার উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায়। আর এটা হচ্ছে তোমার h সমান যখন নিচে নেমে আসে, যখন ভূমি থেকে 8 মিটার উচ্চতায় আছে। আর এটা হচ্ছে ভূমি থেকে যখন x = 6 মিটার উচ্চতায় আছে। দেখো ভূমি থেকে, এটা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় আছে, এখানে h হচ্ছে 10 মিটার, x হচ্ছে ভূমি থেকে 8 মিটার, আর as হচ্ছে ভূমি থেকে 6 মিটার। এখন ধরো ভূমি থেকে এটা হচ্ছে ধরো 50 জুল, তাহলে এইখানে ধরো আছে 50 জুল, তাহলে এই ক্ষেত্রে x ধরো যে 5 মিটার। তারপর দেখো যখন অর্ধেক নিচে নেমে গেছে, অর্ধেক যখন নিচে নেমে গেল তখন কি দেখা গেল যে গতি শক্তি আর বিভব শক্তি দুইটা সমান হয়ে গেছে। এর মানে হচ্ছে 100 জুল শক্তি ছিল, তার 50 জুল এখন অবশিষ্ট আছে, বাকি 50 জুল গতি শক্তিতে রূপান্তর হয়ে গেল। আচ্ছা বাকি দেখো, এখন ধরো এটা কত 8 মিটার নেমে আসে, ধরো যেটা এখন নেমে আসলো 30 জুল, তো 30 জুল হলে এখানে চলে আসে 70 জুল, এখানে নিচে x এর মান তখন হচ্ছে ধরো x এর মান এখন আছে ধরো 3 মিটার, ভূমি থেকে 3 মিটার উচ্চতায়। তা যখন এটা ভূমিতে নেমে আসে, যখন এটা ভূমিতে নেমে আসে ধরো 100 জুল, 100 জুল, তখন এটা আছে কত 0 জুল, কোথায় আছে x এর মান তখন 0, x এর মান 0, এখন যে ভূমিতে নেমে আসছে। একটু ভালো করে তোমরা যদি লক্ষ্য করে দেখো, একটু লক্ষ্য করে দেখো চিত্রটার মধ্যে আমি যেটা করেছি যে প্রত্যেকটা অবস্থানে em মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি E কে প্লাস হচ্ছে EP, E কে প্লাস হচ্ছে EP। দেখো ধরো প্রথম যেটা 10 আর 100 আর 0 কত জুল, 100 জুল, এই যে EP প্লাস E কে সমান কত 100 জুল। তারপর যখন ভূমি থেকে সেটা মানে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় আছে বা উপর থেকে 2 মিটার নিচে নেমে গেছে, কত নেমেছে, উপর থেকে 2 মিটার নিচে। দেখো উপর থেকে কত মিটার নিচে নেমেছে, উপর থেকে ধরো যে এটা হচ্ছে 2 মিটার নিচে নেমেছে, এই হচ্ছে 2 মিটার। যখন উপর থেকে 2 মিটার নিচে নেমে গেছে তখন কত আছে, শক্তি রূপান্তর হয়েছে কত, এখানে 20 জুল শক্তি পেয়েছে, গতি শক্তি হচ্ছে 20 জুল, গতি শক্তি 20 জুল মানে বিভব শক্তি। তার মানে যখন এখানে 4 মিটার নেমে আসে তখন গতি শক্তি হচ্ছে 4 জুল। যখন তুমি আচ্ছা 40 জুল 4 মিটার, যখন তুমি 6 মিটার নিচে নেমে আসলো 5 আচ্ছা 6 নিউটন 6 মিটার 6 মিটার উপর থেকে 6 মিটার। আচ্ছা হিসাবটা আসবে তোমার, এটা হচ্ছে ভূমি, এটা আছে হ্যাঁ। তাহলে এই ভূমি থেকে কত উচ্চতায় আছে, ভূমি থেকে যেটা আছে সেটা হচ্ছে এখানে, এইখানে হচ্ছে উল্টা হবে। তাহলে আমরা একটু হিসাব করি, 8 মিটার, এটা তোমার 6 মিটার, এটা হচ্ছে 4 মিটার, আর ধরো এটা হচ্ছে তোমার 2 মিটার বা 3 মিটার, এটা হচ্ছে আমার 3 মিটার, এটা হচ্ছে আমার 0 মিটার, এটা হচ্ছে কত 0 মিটার, তার মানে h এর মান x এর মান 0। তো যখন এই ভূমি দেখো এইখানে ছিল সর্বোচ্চ 100 জুল, নিচে নেমে আসছে 200, 20 জুল শক্তি হ্রাস পেয়ে কি হলো, 20 জুল গতি শক্তিতে রূপান্তর হয়ে গেল। যখন এখান থেকে এখানে আসে তখন দেখো 40 জুল গতি শক্তিতে রূপান্তর হলো, বাকি 60 জুল গতি বিভব শক্তি হিসেবে আছে। পরবর্তীতে যখন এখানে আসলো তখন কত হলো 50 হয়ে গেছে, 5 মিটার যখন আসছে তখন 50 মিটার হয়ে গেল 50 জুল, আর বিভব শক্তি আছে 50 জুল, তার মানে 50 আর 50 100, 40 আর 60 কত 60 100, 20 আর 80 কত 100। তাহলে সবাইকে বুঝতে পেরেছো যে শক্তি রূপান্তর। এবং ফাইনালি যখন উচ্চতা সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে নেমে আসে তখন এটা কি সর্বোচ্চ বেগে আঘাত করবে, তখন এখান থেকে এখানে আসলে বেগ হয়ে যাবে সর্বোচ্চ। ভূমিতে একটা বস্তু এসে সর্বোচ্চ বেগে আঘাত করে, সর্বোচ্চ বেগে আঘাত করলে বেগ অবশ্য সর্বোচ্চ বেগের জন্য সর্বোচ্চ গতি শক্তি পাওয়া যাবে। এর মানে হচ্ছে বিভব শক্তি কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এখানে আসার পরে ইপিটা ইপি হয়ে যাবে কত mg h সমান আমরা জানি। দেখো m যতই থাক g এর মান যতই থাক কিন্তু উচ্চতা শূন্য, ভূমিতে কি উচ্চতা শূন্য, আর উচ্চতা যখন শূন্য হয়ে যাবে তখন এমনি বিভব শক্তি শূন্য হয়ে যাবে। আর বিভব শক্তি শূন্য মানে হচ্ছে গতি শক্তি এখানে সর্বোচ্চ হয়ে যাবে। তো একটু কমেন্টে দ্রুত জানিয়ে দাও বুঝতে পেরেছো কিনা, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও সবাই বুঝছো কিনা, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও সবাই কি বুঝতে পেরেছো, সবাই কি বুঝতে পেরেছো আমাকে, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। দেখো আমি একদম তোমাদেরকে এই টপিকসটাকে একদম চেষ্টা করছি ভেঙে ভেঙে বোঝানোর জন্য, ভেঙে বোঝানোর চেষ্টা করছি। একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও দ্রুত, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও দ্রুত যে তোমরা বুঝতে পেরেছো কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করে দাও। আমি পরের টপিকসে যাচ্ছি, আমি পরবর্তী টপিকসে যাচ্ছি, তোমরা কমেন্টে জানিয়ে দাও। বস্তুকে তুমি যতই উপর দিকে তুলবা ততই বস্তুর বিভব শক্তি বৃদ্ধি পাবে। আমি আবারও বলছি, একটা বস্তুকে তুমি যত উপরের দিকে তুলতে যাবা ততই তার কি বিভব শক্তি বেড়ে যাবে, ঠিক আছে। আর বস্তু যত নিচে দিকে নেমে আসবে তার বিভব শক্তি ততই কমতে থাকবে। তো বস্তু একটা দেখো, এটা দেখো, সাপোজ ধরো আমি এটা ভেবে তুলেছি এখন এই পজিশন থেকে আমি যতই উপর দিকে তুলছি এর অর্থ হচ্ছে আমার বিভব শক্তি বেড়ে যাচ্ছে। বিভব বিভব শক্তি যত যাবে তার গতি শক্তি ততই কমবে। আমি আবারও বলছি, এই হচ্ছে দেখো এই অবস্থানে আছে, মার্কিং করে দিচ্ছি, এই অবস্থানে যদি থাকে স্থির মানে এখানে ভূমিতে আছে, ভূমিতে থাকলে তার উচ্চতা শূন্য, ভূমি থেকে উচ্চতা শূন্য। মাথায় রাখবা বিভব শক্তি কনসিডার করা হয়
বিভব শক্তিকে ধরা হবে ভূমি থেকে সে কত উচ্চতায় আছে, ভূমি থেকে উচ্চতা হিসাব করতে হবে, মাথায় রাখতে যাবে এটা যদি না রাখতে পারো তাহলে কিন্তু সমস্যা। কারণ দেখা যায় কি তোমরা যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে হিসাবটা করতে যাও তোমরা ভুলটা করো কোথায়, যে গতি শক্তির ক্ষেত্রে তোমরা ভূমি থেকে হিসাব করো, যে কারণে তোমাদের ভুলগুলো হয়ে যায়। একদম মাথার মধ্যে সেট করে নাও যে বিভব শক্তি কাউন্ট করতে হবে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে, আর গতি শক্তি কাউন্ট করতে হবে বস্তু উপর থেকে কতটুকু নিচে নামছে, বস্তু উপর থেকে কতটুকু নিচে নামলো, যতটুকু বস্তু নিচে নামলো এটা হচ্ছে তার গতিশক্তির জন্য, গতিশক্তি অর্জন করবে। আর বস্তু যত উপরে থাকবে ভূমি থেকে যতই তুমি এই যে ভূমি থেকে যতই উপরে তুলছো ততই তার কি বিভব শক্তি বাড়ছে, বিভব শক্তি বাড়ছে যত উচ্চতা থাকবে। ঠিক আছে, এখন দেখো, এখন হচ্ছে ভর শক্তি সম্পর্কটা দেখবো। ভর শক্তি, ভর শক্তির সম্পর্ক। তো ভর শক্তির সম্পর্ক বলতে বুঝি সে সময় দেখা যেত কি ভর মানে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী মানে আগের যে প্রাচীন ফিজিক্স আমরা যেটা পড়ি সেই অনুযায়ী তোমাদের যা তোমাদের পড়াচ্ছে মূলত সেই অনুযায়ী কিন্তু ভরকে কোনো কিছুতে রূপান্তর করা যায় না, ভর হচ্ছে অপরিবর্তনশীল, ভরের কখনো পরিবর্তনই করা যায় না। অর্থাৎ ভর হ্রাসও পাবে না, একটা বস্তুর ভর কখনো কমতেও পারবে না আবার কখনো বাড়তেও পারবে না। ঠিক আছে, ভর হচ্ছে এমন একটা ভর সময় এগুলো কখনো পরিবর্তন হয় না, ওইরকম ভাবে ধরা হয়। আচ্ছা অবস্থান, এখন এই যে বিষয়টা তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞানে সেটা কি করেছে তোমার, যখন এই যে তোমাদের স্যার স্টিফেন হকিং চলে আসছে, আইনস্টাইন চলে আসছে, বড় বড় স্টিফেন হকিং, আইনস্টাইন, তারপর যে তোমরা জানো যে স্যার আইজাক নিউটন চলে আসছে, হ্যাঁ, তারপরে এই যে আরো অনেক বিজ্ঞানীরা চলে আসছে, ম্যাক্সওয়েল চলে আসছে, এরা আসার পর রাদারফোর্ড আসছে, তারপর তোমার থমসন আসছে, যারা আধুনিক বিজ্ঞানী আসার পরে তারা কি করলে তোমার নতুন থিওরির মাধ্যমে তারা আবিষ্কার করলো, তারা হচ্ছে যেটা আপেক্ষিক তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব অনুসারে তারা আবিষ্কার করলো কি ভরকেও রূপান্তর করা যায়, ভরও রূপান্তর করা যায়, ভর পরিবর্তন হয়। এবং দেখা যায় কি একটা বস্তু যদি বেশি গতিশীল, একটা বস্তু যত গতিশীল হয় তার ভর তত বাড়তে থাকে, গতিশীল বস্তুর ভর বেশি আবার স্থির বস্তুর ভর কম। আমি আবার বলছি, একটা বস্তু তুমি যত বেশি দৌড়াবো তোমার ভর তত বেড়ে যাবে, মানে গতিশীল বস্তুর ভর বেশি হয়, গতিশীল আর স্থির বস্তুর ভরটা কম হয়। এখন এই যে বস্তুটার ভর এখানে বা দেখা যাচ্ছে ভরটা পরিবর্তন হচ্ছে, ভরের বৃদ্ধি হচ্ছে বা ভরের আমরা দেখতে পাচ্ছি কি ভরটা বেড়ে যাচ্ছে। এখন ভরটা বেড়ে গেলে এখানে বা ভর যদি হারিয়ে ফেলে, ভরটাকে যদি আমি কমানো যায় তাহলে এই ভর কমলে ভরটা কোথায় যাচ্ছে। আবার একটা বিষয় দেখা যায়, এটা ভর হ্রাস, আমরা যদি বলি ভরের হ্রাস, ভরের হ্রাস কি দেখা যায় যখন একটা পদার্থকে ভাঙা হয়, আমি ওইটা গেল আরেকটা গতিশীল পদার্থের কাছে আলোর ক্ষেত্রে আপেক্ষিক নীতি অনুযায়ী, কিন্তু পারমাণবিক নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি একটা পদার্থকে ভাঙলে তখন দেখা যায় কি পদার্থের মোট ভরটা পাওয়া যায় না, কিছু পরিমাণ ভর কমে যায়। যেমন ধরো তুমি যে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙো বা কোনো একটা ইউরেনিয়াম কণাকে ভাঙো, ভাঙার পরে ইউরেনিয়ামের যে মোট ভর ছিল সেখানে মোট ভরটা আর নাই, দেখা গেল কি কিছু পরিমাণ ভর কমে গেছে। এই ভরটা কোথায় গেল? একটা যৌগ ভেঙে গেছে, একটা বন্ধন তুমি ভেঙে ফেলছো, ওই বন্ধন ভাঙার পরে তার যে মোট ভর ছিল সেই ভর আর নাই, তাহলে ওই শক্তি ওই যে ভরটা কোথায় গেল? এক্স্যাক্টলি এই ভরটাই আসলে শক্তিতে রূপান্তর হয়ে গেছে। ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, এর অর্থ হচ্ছে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। এই যে ভরকে তুমি শক্তিতে রূপান্তর করতে পারছো, আবার তারা কি করলো শুধু ভরকে শক্তিতে রূপান্তর করতে পারছো না, শক্তিকেও ভরে রূপান্তর করা যায়। তাহলে দেখো তুমি চাইলে এই ভর শক্তি, এটা হচ্ছে শক্তি, শক্তিকে তুমি কোথায় করছো ভরে রূপান্তর করতে পারছো, শক্তিকে ভরে রূপান্তর করতে পারছো, আবার ভরকে তুমি শক্তিতে রূপান্তর করতে পারছো। এই যে পারস্পরিক একটা সম্পর্ক, শক্তিকে ভরে রূপান্তর করা যায় আবার ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, এই এই সম্পর্কটাই পারস্পরিক রূপান্তর প্রক্রিয়াটাকে বলি আমরা ভর শক্তির সম্পর্ক। এটা হচ্ছে ভর শক্তির সম্পর্ক। ঠিক আছে, এই নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে তোমরা দেখো যে আমরা যেটা দেখি যে তোমরা জানো বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সাধারণত কি পারমাণবিক বা নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এখানে শক্তি উৎপাদন করা হয় বা বিদ্যুৎ শক্তিটা পেয়ে থাকে। তখন আসলে কি করা হয়, তখন যেটা করা হয় তোমার নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে দুই ধরনের। দেখো নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া, তো নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে দুই ধরনের। নিউক্লিয়ার বিক্রিয়া কি কি দেখো, একটা হচ্ছে তোমার ফিউশন বিক্রিয়া, একটা হচ্ছে কি ফিউশন, একটা হচ্ছে ফিউশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া, আর একটা তোমার ফিশন বিক্রিয়া। একটু ভালো করে মনে রাখবা, ফিশন আর একটা হচ্ছে ফিশন বিক্রিয়া। এখন এখানে দুইটা বিক্রিয়া দেয়, একটা ফিউশন আর একটা হচ্ছে ফিশন। মনে রাখবা ফিশন শব্দের অর্থ হচ্ছে সংযোজন, ফিশন শব্দের অর্থ হচ্ছে সংযোজন, সংযোজন অথবা যুক্ত হওয়া, যুক্ত অথবা একত্রিত করা, অথবা কি একত্রিত, একত্রিত করা।
ঠিক আছে। আর ফিশন শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা। ফিশন শব্দ হচ্ছে কি ভেঙে ফেলা, অথবা ভেঙে ফেলছো, অথবা কি করছো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করছো, ক্ষুদ্র 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 অংশে আচ্ছা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙা, অথবা এটি হতে পারে বিশ্লেষণ করা, বিশ্লেষণ মানে ভাঙা, বিশ্লেষণ, অথবা হতে পারে বিয়োজন, বিশ্লেষণ অথবা বিয়োজন। বুঝতে পেরেছো? তো ফিশন মানে হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার বাসা বাড়িটা তৈরি করা হয়েছে, তোমার বাসা তৈরি করার জন্য অনেক ইটের প্রয়োজন হয়েছে। কি কি লাগছে চিন্তা করো। তোমার বাসাটা, তুমি যে বাসায় থাকো সেটা তৈরি করার জন্য তোমার ইট লেগেছে, তোমার সুরকি লেগেছে, বালি লেগেছে, সিমেন্ট লেগেছে, পানি লেগেছে, এই সব কিছুর মিলেই কিন্তু এই বাসাটা তৈরি করা হয়েছে। তাহলে এই যে একটা অনেক কিছুকে একত্রিত করে একটা বিরাট একটা অংশ তৈরি করা হচ্ছে, এটাকে বলি আমরা ফিউশন। এটা হচ্ছে ফিউশন, মানে অনেক কিছুকে একত্রে যুক্ত করে একটা বড় একটা অংশ তৈরি করা। ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলি অংশকে যুক্ত করে যদি একটা বড় কিছু একটা তৈরি করা হয়, তখন সেটাকে বলি আমরা ফিউশন। এটাকে আমি যদি নিউক্লিয়ার বিক্রিয়া অনুসারে বলি তাহলে এরকম, আমাদের পর্যায় সারণীতে তোমরা যা যা পড়ো প্রত্যেকটা নামে হচ্ছে একটা নিউক্লিয়াস, প্রতিটা পরমাণু হচ্ছে একটা নিউক্লিয়াস। অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটা পরমাণুকে একটা নিউক্লিয়াস বলতে পারবো। কি বলতে পারবো? পরমাণুগুলিকে আমরা কি বলতে পারি? নিউক্লিয়াস বলতে পারি। বুঝছো? এই পরমাণুগুলোকে যদি আমরা নিউক্লিয়াস বলি, হ্যাঁ, থিওরি অফ রিলেটিভিটি, পরমাণুগুলোকে আমরা যদি নিউক্লিয়াস বলি, তাহলে কতগুলি ছোট ছোট নিউক্লিয়াস, ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলি নিউক্লিয়াস যুক্ত হয়ে যখন একটা বড় নিউক্লিয়াস তৈরি করবে, তখন সেটাকে বলবো আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আমি আবারও বলছি, ছোট ছোট কতগুলি নিউক্লিয়াস একত্রিত যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস গঠন করলে তাকে বলি আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আচ্ছা, যেমন আমি একটা পরে বোঝাচ্ছি, পরেরটা দেখ ফিউশন বিক্রিয়াটা কি। যদি দেখ একটা বড় একটা নিউক্লিয়াস ভেঙে, একদম রিভার্স প্রসেস, বড় একটা নিউক্লিয়াস ভেঙে যদি ক্ষুদ্র 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 নিউক্লিয়াসে পরিণত হয়, সেটাকে বলি আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। যদি একটা বড় নিউক্লিয়াস ভেঙে যায়, চিন্তা করো এই হচ্ছে একটা বড় নিউক্লিয়াস, এই বড় নিউক্লিয়াসটা ভেঙে দেখা গেল দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। কয়টা নিউক্লিয়াস তৈরি হয়েছে? দুইটা। এই যে বড় নিউক্লিয়াসে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হলো, এটাকে বলি আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আবার দেখা গেল কি ছোট ছোট দুইটা নিউক্লিয়াস আছে, এই দুইটা নিউক্লিয়াস একত্রিত হয়ে দেখো যে একত্রিত হচ্ছে, হয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি করলো, এটাকে বলি আমরা ফিউশন বিক্রিয়া। তো ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরিটাকে বলি আমরা ফিউশন, আর বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াসে পরিণতকে বলা হয় ফিউশন বিক্রিয়া। তো আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি তোমাদেরকে, একটু ভালো করে দেখো যে আমরা এখানে দুই ধরনের বিক্রিয়া পেলাম, একটা ফিউশন আর একটা হচ্ছে ফিউশন। একটু সম্পর্কটা লিখে রাখবা। এখন দেখো যেটা করা হয়, আমরা জানি হচ্ছে ইউরেনিয়াম, সাধারণত দেশে দেখা হয় ইউরেনিয়াম। দেখো ইউরেনিয়াম হচ্ছে 235, ইউরেনিয়াম হচ্ছে 235। সো এটাকে কি করা হয়, তোমার একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়। একটা নিউট্রন, এই নিউট্রন হচ্ছে একটা দুষ্ট, নিউট্রন হচ্ছে একটা দুষ্ট, দেখো একটা শয়তান মনে করো, একটা দুষ্ট নিউট্রন হচ্ছে সে, যার প্রোটন সংখ্যা শূন্য কিন্তু ভর আছে। নিউট্রনের প্রত্যেকটা নিউট্রনের ভর সংখ্যা হচ্ছে 1, কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে 0। নিউট্রন কি একটা দ্রুত গতি সম্পন্ন কণা। নিউট্রনটাকে এটাই বলি একটা দ্রুত গতি সম্পন্ন একটা কণা। আমি আবারও বলছি, সাধারণত নিউট্রনটাকে আমি ধরি হচ্ছে দ্রুত গতি সম্পন্ন একটা কণা, যার ভর হচ্ছে 1 আর যার প্রোটন সংখ্যা হচ্ছে 0। ভর হচ্ছে 1 আর প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0। যার ভরও নাই, সরি, যার ইলেকট্রনও নাই, যার প্রোটনও নাই, শুধুমাত্র ভর আছে, সেটাই হচ্ছে আমাদের কি বলবো, সেটাকে আমরা অবশ্যই সেটাকে বলতে পারি আমরা প্রোটন। এখন এই প্রোটন কি করবে, ওর জন্য ধাক্কা দেবে। যখন এটাকে ধাক্কা দেবে তখন এটা কি হবে, উত্তেজিত হবে। কি হবে? উত্তেজিত, মানে কি ধাক্কা দেওয়ার পরে একটা তাপ প্রডিউস হবে। ধাক্কা দিলে যে সংঘর্ষ করবে একটা বড় নিউক্লিয়াস, এটা কিন্তু ছোট একটা ক্ষুদ্র একটা কণা, এটা ধাক্কা দেবে। ধাক্কা দেওয়ার পরে যেটা করবে, তোমার এটা উত্তেজিত হবে। দেখো এর মানে হচ্ছে এটা উত্তেজিত হবে। যখন উত্তেজিত হবে তখন যেহেতু ওর ভর নাই, চিন্তা করো যেহেতু ভর নাই, তাহলে 92, কিন্তু ওর কিন্তু যখন ধাক্কা দিবে, চিন্তা করো ধরো যে তুমি দৌড়াচ্ছ, এখন তোমাকে কি করলো, একটা রুটির যে তোমরা কাই বলি না আমরা, যে তোমার আম্মু যখন বা তোমার আম্মুরা যখন রুটি বানায় তখন কি কাই তৈরি হয়। এখন যদি কাই দিয়ে তোমার মুখে মেরে ফেলে, ধরো তোমার কাই দিয়ে তোমার মুখে মারলো, কাইটা যদি তোমার মুখে এসে বসে যায়, তোমার ভর বাড়বে নাকি কমবে? তোমার মোট ভরটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, তাই না? তোমার আমার এক্সাম্পল গুলো একটু পোছা বাজে বাজে হয়ে দেখে। যাই হোক, যদি তোমার মুখে ধরো এরকম ভাবে একটা ঢিল ছুড়লো, ঢিল ছোড়ার পর ওই কাইটা তোমার উপর গিয়ে বসে পড়লো, ঠিক আছে? অথবা তোমার বার্থডেতে কি করে, তোমার বন্ধুরা ডিম ছুঁড়ে মারে। এখন চিন্তা করো, ডিমের পুরো অংশটাই তোমার এখানে গিয়ে ধরো একদম মানে বিদ্যুৎ হয়ে গেছে, একদম সবটাই মেখে গেছে,
বড় একটা অংশ নষ্ট হয় না, একদম একটু কণা ডিমের একটা অংশ নষ্ট হয় না, পুরোটাই তোমার মুখে গিয়ে বসে গেছে। কল্পনা করো, দিস ইজ ফিজিক্স, কল্পনা শক্তিটা বাড়াও। ফিজিক্স কি করে? ফিজিক্স কল্পনা করে, একটা বিষয়কে কল্পনা করে এবং সেটাকে বাস্তবে রূপদান দেয়, সেটা হচ্ছে ফিজিক্স। তো তুমি একটা বৃহৎ একটা চিন্তাকে, তোমার চিন্তাটাকে প্রসারিত করবা এবং সেই চিন্তাটাকে কিভাবে তুমি মানে হচ্ছে বাস্তবে রূপ দিতে পারো সেটার চেষ্টা করবা। ফিজিক্স মানে হচ্ছে কল্পনা করে সেটাকে বাস্তবে রূপদান দেয়া। তাহলে দেখো, তাহলে এখানে কি হবে, এর ভর আছে, এই ভর হয়ে যাবে কত 236, ভর হয়ে গেছে কত 236। তো একটু তোমরা বুঝো কিনা আমাকে একটু বলবা, অবশ্যই তোমরা বুঝো কিনা সেটা বলার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, তো যদি বুঝো, এখন দেখো যেটা হবে এখানে ফলশ্রুতিতে এখানে যাওয়ার পর এখন কি এটা ধাক্কা খাবে, এখন যেটা এখন এই উত্তেজিত হওয়ার পরে ভর কত হয়েছে, এক বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরে এখন যেটা তৈরি হবে বেরিয়াম 141, বেরিয়াম হচ্ছে 141 তৈরি হবে, প্লাস বেরিয়াম 141 তৈরি হচ্ছে, আরেকটা কি হচ্ছে দেখো তাহলে, তো বেরিয়াম যদি 141 হয়, আরেকটা তোমরা পাচ্ছ ক্রিপ্টন, আরেকটা পাচ্ছ তোমরা এখানে ক্রিপ্টন পাচ্ছ, তো ক্রিপ্টন পাচ্ছ 92। তাহলে চিন্তা করে দেখো, আর এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার 3টা নিউট্রন, কি পাচ্ছ এখানে, প্লাস হচ্ছে 3টা নিউট্রন পাচ্ছ, 3টা নিউট্রন, এর মানে হচ্ছে দেখো 3টা নিউট্রনটা বুঝো, 3টা নিউট্রন মানে হচ্ছে 3টা নিউট্রন হচ্ছে 3 নট, 3টা নিউট্রন হচ্ছে দেখো, তো 3টা নিউট্রন পাচ্ছ। তাহলে আসলে কনভার্টটা কিভাবে হয়েছে একটু চিন্তা করে দেখো, বেরিয়াম কত জানি আমরা 56 না, বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত জানি 56, দেখো এমন ভাবে ভেঙে গেছে, দেখো টোটাল কি হয়েছে, তো ছিল একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে ভেঙে নতুন একটা বেরিয়াম তৈরি করছে, যেটা একটা নিউক্লিয়াস, সে একটা নতুন নিউক্লিয়াস, আবার ক্রিপ্টন হচ্ছে আরেকটা নিউক্লিয়াস, তো দেখা যাচ্ছে দুই বা ততোধিক নিউক্লিয়াসে নতুন নতুন নিউক্লিয়াস তৈরি করলো, ক্ষুদ্র ক্ষুদ্র, এই যে প্রসেসটা এটাকে বলি আমরা কি, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এবং এখন ঠিক আছে কিনা একটু দেখো, টোটাল কত আছে 92, তো 92 এখানে কত আছে দেখো 56, পারমাণবিক সংখ্যা এখানে কত 56, আর ক্রিপ্টন কত জানি আমরা, তোমরা জানো ক্রিপ্টন কত জানি একটু বলে ফেলো তো তোমরা, আমার এখন সঠিকটা মনে নেই, তো যদিও এখানে মনে নেই তারপরে বলে দিচ্ছি, 92 মাইনাস হচ্ছে আমরা দেখিছি 92 মাইনাস হচ্ছে 56 যদি হয় তাহলে দেখা যাচ্ছে এত, ক্রিপ্টন 36, তাই না, এই হচ্ছে 36, একটু দেখো, তাহলে দেখো ভেঙেছে এমন ভাবে, দেখো 56 আর এখানে কত আছে, দেখো 56 আর 36 কত হয় 92, তার মানে আমার প্রোটন সংখ্যা ঠিক আছে, এমন ভাবে ভাঙবে যেন প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ আমার টোটাল প্রোটন সংখ্যা ঠিক থাকবে, ভরও ঠিক থাকবে, ভরও এখানে অপচয় ঘটবে না, তাহলে এটাই হচ্ছে আমার এখানে। এখন চিন্তা করে দেখো, যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে কি পাচ্ছি এখানে, ভর কত আছে এখানে 141, এখানে আছে কত 92, তাহলে চিন্তা করে দেখো ভর কত আছে 141 আর 92 কত পাচ্ছ এখানে 3, আর এখানে কত পাচ্ছ, এখানে পাচ্ছ তুমি 13 3 হাতে কত 1, তাহলে পাচ্ছ 233, 233, তাহলে আর 3 গ্রাম ভর কোথায় গেল, তুমি তো জানো ভর কত 236, তাহলে 236 থেকে 233 চলে গেলে কত থাকে 3 গ্রাম থাকে না, এই 3 গ্রাম দেখো যে একটা নিউট্রনের ভর কত, একটা নিউট্রনের ভর যদি হয় 1 গ্রাম, তাহলে 3টা নিউট্রনের ভর কত হবে 3 গ্রাম, তাহলে টোটাল পাচ্ছ কিনা 3 গ্রাম। এই হচ্ছে আমার ফিউশন, এটা হচ্ছে আমাদের ফিউশন বিক্রিয়া, যে একটা বড় নিউক্লিয়াস ভেঙে কি হবে একাধিক ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, ঠিক আছে? এই বিক্রিয়াটা আসলে কি হয় জানো, এই বিক্রিয়াটা এরকম হয়, ধরো যে এই বড় নিউক্লিয়াসটা প্রথমে এটা ভাঙলে দুটো ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়, এবং এই ছোট ছোট নিউক্লিয়াস যদি এরকম থাকে, আরেকটা নিউক্লিয়াস তৈরি হয়, এরকম ভাবে দেখো এই নিউক্লিয়াসটা পুনরায় ভাঙবে, এইটা নিউক্লিয়াসটা যখন তৈরি ভাঙবে তখন আরো এর চেয়ে ছোট দুটো নিউক্লিয়াস তৈরি হবে এখান থেকে, আর এটা ভাঙবে এইখান থেকে আরো দুটো নিউক্লিয়াস তৈরি হবে, ঠিক আছে? যখন নিউক্লিয়াস তৈরি হবে তখন এখান থেকে আরো দুটো প্রোটন নির্গত হবে, এইখান থেকে দেখো, তাহলে এইখান থেকে আরেকটা নিউট্রন মুক্ত হয়ে গেছে, এই 3টা নিউট্রন প্রত্যেকবার। এখন যেটা হবে এরকম ভাবে যেটা হবে, এটা আবার ভাঙবে, এটা ভেঙে এই 3টা নিউট্রন তৈরি করবে, আবার 3টা নিউট্রন তৈরি করবে, এবং দেখো এই হচ্ছে 2টা নিউক্লিয়াস, নতুন নিউক্লিয়াস, এইটাও ভাঙবে, আবার এটা ভাঙার পরে 2টা নিউক্লিয়াস তৈরি করবে, আর দেখো এই হচ্ছে একটা প্রোটন, এই প্রোটন 3টা করে প্রোটন, এরকম ভাবে এটাও ভাঙবে, এই 2টা নিউক্লিয়াস তৈরি হবে, আর এই হচ্ছে একটা প্রোটন, 3টা প্রোটন করে, আবার এটাও ভাঙবে, এই দেখো এরকম ভাবে একটু লক্ষ্য করে দেখো, এটা দেখো একটা প্রসেস তৈরি হচ্ছে, মানে বড় একটা নিউক্লিয়াস ভেঙে নতুন 2টা নিউক্লিয়াস, এটা হচ্ছে কি নিউক্লিয়াস ক্যাপিটাল এন, এটাও নিউক্লিয়াস, এটাও নিউক্লিয়াস, এটাও নিউক্লিয়াস, মানে হচ্ছে এটা ধরো এটা হচ্ছে কি আমার এন, এটা হচ্ছে আমার এন, তাহলে এটা অ্যানোন, এটা হচ্ছে অ্যানোন, এটা যেটা পেয়েছি আমরা এখন যেটা পাবো, এটা ধরো যে N2, তাহলে এখান থেকে কয়টা পাবো N2, এটা থেকে পাবো N2, তাহলে এটা হচ্ছে কি N2, কারণ এরা একই সাথে উৎপন্ন হবে। তারপরে এখন যেটা পাবো এটা ধরো N3, তাহলে এটা যদি N3 হয় তাহলে এটাও একসাথে তৈরি হচ্ছে N3, এটাও N3, এটাও N3, এটাও N3, তাহলে এটাও হচ্ছে কি N3, এটাও হচ্ছে আমার N3, এটা হচ্ছে আমার N3, তো
তাহলে কি দাঁড়াচ্ছে দেখো প্রতিবারে প্রথমে একটা থেকে কয়টা হচ্ছে দুইটা, একটা থেকে কয়টা দুইটা, দুটো থেকে কয়টা হচ্ছে চারটা, চারটা থেকে হচ্ছে কয়টা আটটা, আটটা থেকে হবে 16টা, 16টা থেকে 32টা, 32টা থেকে 64টা, 64 থেকে 128টা, মানে সবগুলো এরকম করে বেড়ে যাবে। বুঝতে পারছো কিভাবে বাড়বে? সহজ কারণে যদি মনে রাখো সবগুলো বাড়বে হচ্ছে এরকম 2 পাওয়ার n বেড়ে যাবে, কি 2 পাওয়ার n আকারে বেড়ে যাবে। এই প্রথমটা মানবে না, এইটুকু পরে দেখো যে এইটুকুর পরে কিন্তু প্রথম ব্যতীত মানে হচ্ছে 1 প্লাস তারপর ধীরে ধীরে 1 এখন হচ্ছে 2 পাওয়ার n, মানে এরকম ভাবে বাড়তেই থাকবে 2 পাওয়ার n, তারপর হচ্ছে কত 2 পাওয়ার n প্লাস মানে 2 পাওয়ার n করে বাড়বে, মানে 1 করে বাড়তে থাকবে। সো এই যে বিক্রিয়াটা দেখা যাচ্ছে এই বিক্রিয়াটা অনবরত চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না এই নিউট্রনগুলোর গতি কমানো যাবে, নিউট্রনগুলোকে থামানো যাবে, ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়া কখনো থামবে না। এই বিক্রিয়ায় থামে না বিদায় আমরা কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্বিচ্ছিন্নভাবে শক্তি পেয়ে থাকি। যদি এই বিক্রিয়া থেমে যায় তখন কিন্তু আমরা নির্বিচ্ছিন্নভাবে শক্তি পাবো না, অর্থাৎ আমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ শক্তিটাও পাচ্ছি না। ঠিক আছে? এবং এই বিক্রিয়াটা যেহেতু থামানো যায় না, একের পর একটা ঘটতেই থাকে, তাই এই বিক্রিয়ার নাম হচ্ছে চেইন রিঅ্যাকশন অথবা শৃঙ্খল বিক্রিয়া। চেইন রিঅ্যাকশন অথবা শৃঙ্খল বিক্রিয়া, তার মানে ফিশন বিক্রিয়ার অপর নাম হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া অথবা চেইন রিঅ্যাকশন। সবাই কি বুঝছো? এটা শেষ, বল শক্তি সম্পর্ক শেষ। আর ফিউশন বিক্রিয়াটা এখন ধরো ফিউশন বিক্রিয়াটা একটু লক্ষ্য করে দেখো। তাহলে ফিউশন বিক্রিয়াটা হচ্ছে এখানে কি পেয়েছিলাম দেখো, তো এখান থেকে আমরা যেটা পেয়েছিলাম ইউ কত পেয়েছিলাম 236, এখানে পেয়েছিলাম 92, আর এখান থেকে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ক্রিপ্টন পেয়েছিলাম কত, ক্রিপ্টন হচ্ছে 36 92 প্লাস হচ্ছে এখান থেকে পেয়েছিলাম আমরা বেরিয়াম 56 141, ঠিক আছে, প্লাস হচ্ছে 3 নিউট্রন। এটা হচ্ছে আমার ফিউশন, এটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। এখন তুমি উল্টা দিক চিন্তা করো, এই দিকটা ঠিক রিভার্স করো। এই যে নিউক্লিয়াসগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট অনেকগুলো নিউক্লিয়াস আছে, ধরো এটা তৈরি হয়ে এটা তৈরি করলো, এটা থেকে এটা একটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই যে দুইটা দিকে, তাহলে এইটা থেকে এটা এবং এটা থেকে এটা, আবার এই দুইটা মিলে করলো কি এটা, আবার এই দুইটা মিলে কি করলো এটা, মানে দেখো সবগুলো মিলে তৈরি করলো প্রথম 4টা, এই 8টা মিলে তৈরি করলো 4টা, এই 4টা মিলে তৈরি করলো 2টা, এই 2টা মিলে তৈরি করলো 1টা। তাহলে দেখা যাচ্ছে কি মানে ফিউশন বিক্রিয়া ঠিক উল্টো বিক্রিয়া হচ্ছে ফিউশন বিক্রিয়া, তাই না? যে আমরা এই যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস আছে, এর সবগুলো নিউক্লিয়াসকে যুক্ত করে একটা বড় নিউক্লিয়াস তৈরি করছি। এই যে প্রসেসটা, এই প্রসেসটার নামই হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ঠিক একইভাবে এই নিউট্রন, 3টা নিউট্রন, এই বেরিয়াম এবং এই ক্রিপ্টন 3টা যুক্ত হয়ে তৈরি করলো কি এটা, এইটা তৈরি করলো, অথবা দেখো এটা তৈরি করলো, কি তৈরি করলো এটা, এই 3টা যুক্ত হয়ে কি তৈরি করলো, দেখো এটা তৈরি করলো। এই যে এখানে 3টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলে একটা বড় অংশ তৈরি করলো, এর নামই হচ্ছে ফিউশন বিক্রিয়া। সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হও আমরা নতুন অংশে যাব। ওকে, ঠিক আছে। তারপর দেখো আমাদের ক্ষমতা, আর দুইটা টপিক বাকি আছে, ছোট ছোট টপিকস, ক্ষমতা এত বড় কোনো টপিকস না। পরের ক্লাস থেকে আমরা সৃজনশীল এবং শর্ট টেকনিক শিখব। ক্ষমতা, পাওয়ার বা ক্ষমতা। তো আমরা এখন পাওয়ারটা শিখব। পাওয়ারটা কি? তো আসলে পাওয়ার বলতে এক কথায় বোঝায় যে মানুষের যে কাজ করার হার, মানুষ যে পরিমাণ কাজ করতে পারে এই প্রতি সেকেন্ডে সে কতটুকু কাজ করতে পারবে, মানে একক সময় বা প্রত্যেক সেকেন্ডে প্রতি মুহূর্তে সে কতটুকু কাজ করতে পারছে, এটা হচ্ছে তার ক্ষমতা। একজন মানুষ প্রতি সেকেন্ডে একটা যন্ত্র, প্রতি সেকেন্ডে একটা বস্তু, প্রতি সেকেন্ডে একটা মানে যাই বলো না কেন, এভরিথিং, কোনো কিছু যাই হোক না কেন, যে কোনো কিছুই হোক না কেন, যদি প্রতি সেকেন্ডে সে কাজ করতে পারে, এই কাজ করার যে সামর্থ্যটা, প্রতি সেকেন্ডে যে কাজ করার সামর্থ্য, এটাই হচ্ছে তার ক্ষমতা। তাহলে কি বলবো আমরা? কোন যন্ত্রের আমি ক্ষমতাটা আর আগের অধ্যায়ে পড়ে আসছি। কোন যন্ত্রের একক সময়ে দেখো, কোন যন্ত্রে একক সময়ে শক্তি রূপান্তরের হারকে, একক সময়ে শক্তি রূপান্তরের হারকে ক্ষমতা বলে। ক্ষমতা বলে। এই কথাগুলো একটু কেমন হয়ে গেল না, যে শক্তি রূপান্তরের হারকে ক্ষমতা বলে। অথবা এটা তুমি এভাবে বলতে পারো, কোন যন্ত্রের, কারণ এটা কি করে, একটা যন্ত্র করে, কোন যন্ত্রের একক সময়ে কাজ করার হারকে, কোন যন্ত্রের একক সময়ে কাজ করার হারকে
ক্ষমতা বলে, ক্ষমতা বলে। আচ্ছা, তো তোমরা বোঝো, দেখো এখানে, এবং এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, একে আমরা একে পি দ্বারা প্রকাশ করি, কি দ্বারা, একে পি দ্বারা প্রকাশ করি, একে পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, একে পি দ্বারা প্রকাশ করা হয়। এখন একটু চিন্তা করে দেখো, এখানে কিন্তু একটা কথা বলা আছে, শক্তি রূপান্তরের হার। শক্তি রূপান্তরের হার মানে শক্তি দিলেই থাকবে না, একটা বস্তু শক্তি আছে এবং তার যে শক্তিটা, একটা যন্ত্রের শক্তি আছে, আমার একটা শক্তি আছে, এখন আমার এই শক্তি দিয়ে আমার যে শক্তিটা আছে সেটা তো আছে, এখন আমার এই শক্তির কতটুকু অংশ রূপান্তর করতে পারছি, আমার শক্তির যতটুকু অংশ আমি রূপান্তর করতে পারবো, এক শক্তি থেকে অন্য শক্তিতে নিতে পারবো, সেটাই হচ্ছে আমার। এবং সেটা আমি প্রতি সেকেন্ডে কতটুকু নিতে পারছি, প্রতি সেকেন্ডে আমি যতটুকু নিতে পারবো, এইটার যে হার, এই হারকেই বলি আমরা ক্ষমতা। আমি আবারও বলছি তোমাদের যে এখানে সংজ্ঞাটা, এখন দেখো আমি সমীকরণটা লিখে দিচ্ছি। তো সমীকরণটা এখানে যেটা বোঝায়, সমীকরণটা এখানে যেটা বোঝাচ্ছে, তো সমীকরণ হচ্ছে পি, সমীকরণ হচ্ছে পি সমান হচ্ছে একক সময়ে, দেখো একক সময়, তার মানে যে রাশির সাথে একক যুক্ত থাকবে সে সবসময় নিচে, যে রাশির সাথে একক থাকবে, সময় কি একটা রাশি এবং এর সাথে একক যুক্ত আছে। তুমি মনে রাখবা এই টেকনিকটা, যত সমীকরণ আছে ফিজিক্সের, যত সমীকরণ আছে সবগুলো সমীকরণ যদি একক শব্দটা যুক্ত থাকে, একক শব্দটা যুক্ত থাকলে তুমি যে রাশির সাথে একক থাকবে সে তাকে সবসময় হরে বসাবা। একক শব্দটা সবসময় কি হরে বসবে, সবসময়, সূত্র ভুলবা না, মাথায় রাখবা, একক সবসময় ঘরে বসে। আর পরিমাণ প্রযুক্ত, পরিমাণ প্রযুক্ত, ঠিক আছে, পরিমাণ প্রযুক্ত প্রয়োজনে সবগুলি বসবে উপরে, সবগুলো হচ্ছে পূর্বে, বা একক ব্যতীত বাকি সবগুলি লবের অংশ। একক শব্দটা যার সাথে থাকবে সে ব্যতীত বাকি সবকিছুই থাকবে উপরে। তাহলে আমার এই যে বলছে একক সময়ে কাজ করার হার, তাহলে এই যে কাজ, কাজ শব্দটার সাথে কি একক আছে, কাজ করার হার বলছে এটা কিন্তু, অথবা একক সময়ে কাজের পরিমাণকে, আমি কিন্তু বলতে পারতাম একক সময়ে কাজের পরিমাণকে, একক সময়ে কাজের পরিমাণ, এটাও বলা যায় যে একক সময়ে কাজের পরিমাণের হারকে, কাজের পরিমাণের যে হার সেটাকে বলি আমরা ক্ষমতা। তাহলে কাজটা বলবে হচ্ছে ডব্লিউ, কাজ হচ্ছে আমার ডব্লিউ, তাহলে ক্ষমতা হচ্ছে পি সমান কত পেয়েছি আমরা, ডব্লিউ বাই টি, ডব্লিউ বাই টি। তাহলে এইটাই হচ্ছে আমার ক্ষমতা। এখন এই যে আমি ক্ষমতাটা পেয়েছি, আমি যে ক্ষমতাটা পেয়েছি, আচ্ছা দেখো, তাহলে আমরা একটু একটু ভালো করে দেখি এখন এই ক্ষমতাটা থেকে আর কি কি পাওয়া যায়। ধরো কিভাবে বুঝবা যে আমার কাজ হয়েছে, তোমার কাছে 100 জুল শক্তি আছে, তোমার কাছে 100 জুল শক্তি আছে, ঠিক আছে, কত জুল শক্তি আছে, 100 জুল। এখন এই 100 জুল শক্তি আছে, তোমার তোমার ভেতরে শক্তি আছে কত, 100 জুল। এই 100 জুলের মধ্যে দেখা গেল কি তুমি 2 সেকেন্ডে, 100 জুলের মধ্যে তুমি 2 সেকেন্ডে কি করতে পারছো, 2 সেকেন্ডে তুমি এইখানে যে একটা কাজ করছো সেটা 50 জুল, 50 জুল, দেখো 50 জুল তুমি কাজ করতে পারছো, কি করতে পারছো, তোমার শক্তি হচ্ছে 100 জুল কিন্তু তুমি কাজ করতে পারছো কত, 50 জুল। তুমি যদি 50 জুল কাজ করতে পারো, কত সেকেন্ডে কাজ করছো, 50 জুল 2 সেকেন্ডে, তাহলে তোমার এই যে 50 যে পরিমাণ তুমি কাজ করতে পেরেছো, মানে এই যে শক্তিটা ছিল, ধরো এটা তাপ শক্তি, কত সেকেন্ডে, ধরো আচ্ছা এই ধরো হচ্ছে কেটলি আছে, হ্যাঁ এরকম একটা ধরো কেটলি বা কিছু একটা ধরো তুমি, আমি চিত্র আঁকতে পারি না, নরমালি আমি চিত্র আঁকতে পারি না, ধরো যে এইখান থেকে নরমালি চিত্রটা যেহেতু আঁকতে পারতেছি না, মনে হচ্ছে না আমার, ধরো এটা গরম পানি আছে, কি আছে এখানে, গরম পানি আছে, এত চিত্র আঁকতে পারি না আসলে, কি আছে, গরম পানি। তো গরম পানি মানে এখানে তাপ শক্তি আছে, এখানে কি আছে, তাপ শক্তি, গরম পানি মানে কি আছে, তাপ শক্তি। এখন তাপ শক্তি কত আছে, ধরে নিচ্ছি এর তাপ শক্তি আছে 1000 জুল, কত আছে, 1000 জুল, 1000 জুল। এখন দেখা গেছে কি এই তাপ শক্তিটাকে এখান থেকে রূপান্তর করে আমি যদি এখানে নিতে চাই, দেখা গেল আরেকটা পাত্রে আমি এটা নিয়ে কি করলাম, ধরো এই তাপ শক্তিকে ব্যবহার করে কি কি করা যায়, তাপ শক্তি ব্যবহার করে কি করা যায় বলো তো, একটা এক্সাম্পল বলো তো দেখি তোমাদের, আমরা তাপ শক্তি ব্যবহার করে কি করতে পারি, দেখি তোমাদের কাছ থেকে ভালো আইডিয়া কার কাছ থেকে আসে, বুঝতে পারছো। আচ্ছা তুমি চিন্তা করো, তাপ শক্তি ব্যবহার করে তুমি কাপড় আয়রন করো না, তাপ শক্তি, ধরো যে আমরা যেটা করতাম আগে, আমরা কিন্তু এই সাধারণত আগের কালে যদি আমি বলি তাহলে দেখা যেত কি আয়রন ম্যান যারা ছিল তারা কিন্তু কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করতো এবং সেই তাপ শক্তি ব্যবহার করে কাপড় আয়রন করতো, তাই না। এখন চিন্তা করো এই যে কাপড় আয়রন করতে গেল, তিনি কি করলো, তার কাপড় যে আয়রন মেশিনটা ছিল তার মধ্যে শক্তি, তাপ শক্তি আছে কত, 100 জুল। এখন 100 জুলের মধ্যে তিনি যেটা করলেন সেটা হচ্ছে তোমার দেখা গেল কি 100 জুল ব্যবহার করে তার মধ্যে 1000 জুল থেকে তিনি মাত্র 500 জুল শক্তি ব্যবহার করলেন। তিনি মাত্র কাপড় আয়রন করার জন্য কত জুল শক্তি ব্যবহার করলেন, কাপড় আয়রন করতে সেখান থেকে মাত্র 500 জুল তাপ শক্তি ব্যবহার করলেন, এতে করে কি হলো, কাপড়টা আয়রন হয়ে গেল, তাই না।
এই তাপ শক্তি কি হলো এখানে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি কি হলো এখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়ে গেল। আমি আবার বলছি যন্ত্র, কেন? কারণ বস্তুর মধ্যে তাপ শক্তি সঞ্চিত ছিল, এমনকি আয়রনটা কি একটা যন্ত্র না, তো যন্ত্র দ্বারা কাজটা করা হচ্ছে, তো যন্ত্রের এখানে কি করলো, তাহলে এই তাপ শক্তিটা এখানে যান্ত্রিক শক্তি হিসেবে রূপান্তর হলো। এই যে যান্ত্রিক শক্তি, তার মানে কত শক্তি রূপান্তর হয়েছে, ছিল 1000 হয়ে গেছে 500, তার মানে কতটুকু, 1000 এর মধ্যে 500 জুল এখানে রূপান্তরিত হয়েছে। যদি 500 জুল রূপান্তরিত হয় তাহলে আমার এখানে যেটা হবে, এই যে 500 জুল কত সেকেন্ডে রূপান্তরিত হয়েছে, যদি হয় যে 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যদি হয় তাহলে এটা হবে তোমার 500 ওয়াট। তাহলে এইটা হচ্ছে তোমার এই যে কাজের হারটা কত সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, এই কাজের হারটাই হবে তোমার ক্ষমতা প্রতি সেকেন্ডে এটাই। অথবা তোমার কাছে ধরো 100 জুল ছিল, এই 100 জুলের মধ্যে 100 জুল কি ছিল, তাপ শক্তি। 100 জুল তাপ শক্তি থেকে তুমি এখন কি পাইছো, 50 জুল বিদ্যুৎ শক্তি পেয়েছো। কি পেয়েছো, বিদ্যুৎ শক্তি। তাহলে এই যে 50 জুল বিদ্যুৎ শক্তি পেয়েছো, এটা হচ্ছে তোমার কৃত কাজ। প্রতি সেকেন্ডে যদি 1 সেকেন্ডে যদি তুমি 50 জুল পাও, তাহলে 1 সেকেন্ডে তুমি যদি 50 জুল পাও, তাহলে এটাই হচ্ছে তোমার বিদ্যুৎ শক্তি, বা এখন এই বিদ্যুৎ শক্তিটি বলবো কি আমি ক্ষমতা। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো এখানে। আবার ধরো কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটানোর সময়, ধরো রাসায়নিক শক্তি, তুমি কয়লা যখন পোড়াও, তো এখানে রাসায়নিক শক্তি, কয়লা পোড়ালে রাসায়নিক শক্তি কি হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আমি আবার বলছি, কয়লা পোড়ানোর পরে কয়লার ভিতরে একটা রাসায়নিক শক্তি থাকে, এই রাসায়নিক শক্তিটা কিসে পরিণত হচ্ছে, তাপ শক্তিতে। এখন প্রতি সেকেন্ডে এই রাসায়নিক শক্তি কি পরিবর্তনটা হচ্ছে, এই রাসায়নিক শক্তি প্রতি সেকেন্ডে তাপ শক্তিতে যেটা পরিবর্তন হচ্ছে, কতটুকু পরিবর্তন হচ্ছে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যতটুকু পরিবর্তন হবে ওইটাই হচ্ছে তার ক্ষমতা। 1 সেকেন্ডে যদি 100 জুল হয় তাহলে ক্ষমতা হবে 50 ওয়াট, 1 সেকেন্ডে যদি 500 জুল হয় তাহলে ক্ষমতা হবে 500 ওয়াট, 1 সেকেন্ডে যদি 200 জুল হয় তাহলে ক্ষমতা হবে 200 ওয়াট। আবার বলছি ওয়াট। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমার, এখন এইটুকু মনে রাখবেন, এককটা দেখি। তাহলে ক্ষমতার একক যেটা পাবো, ক্ষমতার এককটা কি পাবো, আমরা জানি কাজের একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল, আর সময়ের একক সেকেন্ড। তার মানে হচ্ছে পাচ্ছি জুল পার সেকেন্ড। কত পাচ্ছি, জুল পার সেকেন্ড একক। এই জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড মানে কি, ওয়াট। তার মানে ক্ষমতার একক আমরা মনে রাখবো সবগুলো। প্রথম যে এককটা পেয়েছি সেটা হচ্ছে জুল পার সেকেন্ড, মনে রাখবো জুল পার সেকেন্ড। বাংলায় যদি লিখি তাহলে হচ্ছে এই জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। আচ্ছা, তারপর দেখো দ্বিতীয় যে এককটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াট, সেটা হচ্ছে এই ডব্লিউ, এই ডব্লিউ দ্বারা কি বোঝাচ্ছে, ওয়াট। ডব্লিউ হচ্ছে কি, ওয়াট বোঝাচ্ছে। আচ্ছা, তারপর তৃতীয় আমি একটা বোঝাচ্ছি কিলোওয়াট, এটা একটু মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে, কিলোওয়াট। একটা হচ্ছে কিলোওয়াট, আর কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াটের সমান। কিলোওয়াট মানে কি, আচ্ছা কিলোওয়াট, এটা হচ্ছে আমাদের কিলোওয়াট যেটা ব্যবহার হবে, কিলো ওয়াট আছে। এই কিলোওয়াটটাকে এখানে মনে রাখবা, 1 কিলোওয়াট সমান হচ্ছে, 1 কিলোওয়াট সমান হচ্ছে কত ওয়াট, 1000 ওয়াট। 1 কিলোওয়াট সমান কি, 1000 ওয়াট। ঠিক আছে, এটা আসবে। তাছাড়া আমাদের দেখা যায় মেগাওয়াটও থাকতে পারে, যদি মেগাওয়াট থাকে সেটা পরে, সেটা লাগবে না। আরেকটা হচ্ছে হর্স পাওয়ার, আরেকটা হচ্ছে চতুর্থ একক, খুবই এটা ব্যবহার হতে পারে এইচপি। এইচপি মানে কি, এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার, এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার। এইচপি মানে কি, হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা। বাংলা হচ্ছে কি, এটাকে বলি আমরা অশ্ব ক্ষমতা। এটা হচ্ছে অশ্ব ক্ষমতা, ঘোড়ার ক্ষমতা, তাই না? এই অশ্ব ক্ষমতা মনে রাখবা যে হর্স পাওয়ার বা এইচপি সমান হচ্ছে 1 এইচপি। 1 এইচপি মানে হচ্ছে তোমার 746 ওয়াট। কত, 746 ওয়াট। ঠিক আছে, হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট। তো এইগুলো হচ্ছে আমাদের ক্ষমতার একক। সবাই কি বুঝতে পেরেছো? এই সবগুলো হচ্ছে কি আমাদের, আচ্ছা তো যাই হোক, তোমরা যদি বুঝে থাকো বাস এটুকু মনে রাখো, সময় নষ্ট করবো না আমরা, সময় নষ্ট আমরা করবো না। পরে দেখি আমরা, এখন লাস্টের টপিক হচ্ছে, যদি আরো বোঝানো যেত, এখানে আরো বোঝানো থাকতো তাহলে বুঝাইতাম, কিন্তু এখানে তোমাদের জন্য বুঝাইতে পারতেছি না। তো জাস্ট আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো যে এখানে তো তোমার 1000 জুল তাপ আছে, আবার ধরো 1000, একটা তাপ ইঞ্জিন বোঝাচ্ছি তোমাদের, দেখো একটা ইঞ্জিন বোঝাচ্ছি। তো তাপ ইঞ্জিনটা দেখো, তাপ ইঞ্জিনটা হচ্ছে এরকম থাকে, বুঝছো? এটা হচ্ছে একটা তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন। এখন এটা হচ্ছে একটা যন্ত্র, দেখো এই তাপ ইঞ্জিনে ধরো এই হচ্ছে একটা যন্ত্র, হ্যাঁ এটা হচ্ছে একটা তাপ ইঞ্জিন। এখন ওর ভিতরে দেখো এটা হচ্ছে একটা উৎস, একটা গরম বস্তু, এটা হচ্ছে কি, একটা গরম বস্তু, গরম বস্তু, এটা হচ্ছে ঠান্ডা বস্তু, এটা হচ্ছে কি, ঠান্ডা বস্তু, এটা হচ্ছে ঠান্ডা বস্তু। আচ্ছা, ঠান্ডা বস্তু। এখন দেখো সাধারণত এই যে 1000 জুল তাপ আছে, এই 1000 জুল তাপকে আমরা যেটা করতে পারি, ধরো এটা হচ্ছে কিউ1 আছে, কিউ1 পরিমাণ তাপ আছে। এই তাপটা কি করবে, এটা যখন আসবে, এখানে একটা যন্ত্র আছে, এখানে একটা কি যন্ত্র আছে, এরকম একটা যন্ত্র আছে এখানে। তো ওই যন্ত্রটা কি করবে তোমাকে, দেখো আমি দেখাই দিচ্ছি যন্ত্রটা কেমন হবে। এই ধরো এরকম আছে, তো এই যে এটা আছে, এই তাহলে এই যে যন্ত্রটা আছে তোমার, এই যে এটা এইটুকু অংশ ধরে দেখা যাচ্ছে না, এরকম একটা হিট। তো এটা হচ্ছে আমার তাপ ইঞ্জিনটা, ঠিক আছে, মূল যন্ত্রটা।
এটা হচ্ছে আমার মূল যন্ত্র, এই অংশটা সহ। তাহলে এই যে আমার যন্ত্রটা তুমি দেখতে পাচ্ছ, এইখান থেকে এটা কি করবে, যন্ত্র এখান থেকে তাপ শোষণ করবে, তাপ নিয়ে আসবে, আনার পর সেখানে একটা কিছুটা এখানে কাজ করার জন্য ডব্লিউ পরিমাণ কাজ করবে, একটা অংশ কাজে রূপান্তর করবে। কাজে যদি তোমার ধরো যে কাজে রূপান্তর হলো কত জুল, ধরো 700 জুল কাজ করতে পারলো, যন্ত্রটা কি করলো, এখান থেকে শক্তি কিছুটা নিয়ে এখানে কি কাজে রূপান্তর করলো, বাকিটা কি করলো, এখানে বর্জন করলো, কি করলো, বর্জন করলো। তাহলে দেখো, তো তার টোটাল শক্তি ছিল 1000 জুল, এই 1000 জুলের মধ্যে কাজ করছে কত, 700 জুল, বাকি এইটুকু বর্জন করে দিছে, বর্জন করে আবার সে এখানেই যাবে, এটা আবার এখানে নিয়ে যাবে। যাই হোক, মূল কথা হচ্ছে এখানে তো রয়ে গেছে কত, 300 জুল, এটা এখানে বর্জন করলো, কিন্তু কাজ করতে পেরেছে কত, 700 জুল। এই যে এখন এটাই কাজটা কত সেকেন্ড লাগলো, ধরো যে এইখান থেকে এখানে যদি 10 সেকেন্ড লাগছে, কাজটা করতে 10 সেকেন্ড সময় লাগছে, যদি 10 সেকেন্ড হয় তাহলে তোমার ডব্লিউ সমান যেটা মানে ক্ষমতা সমান যেটা হবে, ক্ষমতা হচ্ছে ডব্লিউ বাই টি, সে কাজ করতে পারলো কত, আচ্ছা ধরো থেকে 70 সেকেন্ড, আমি ধরলাম 70 সেকেন্ড, একটু সময়টা 70 সেকেন্ড দিলাম, যদি 70 সেকেন্ড হয় তাহলে কাজ করতে যে কত, 700 জুল, আর সময় কত লাগছে 70 সেকেন্ড, তার মানে ক্ষমতা হচ্ছে কত, 10 ওয়াট, ক্ষমতা কত হবে 10 ওয়াট। তাহলে এই তাপ ইঞ্জিনের ক্ষমতা হবে কত, 10 ওয়াট, বুঝতে পেরেছো? তাহলে এই দেখো, এখন একটু ভালো করে দেখো কর্মদক্ষতাটা কি, কর্মদক্ষতাটা কি আসলে। তো কর্মদক্ষতাটা আমি এখান থেকে বোঝাবো যে আমার একটা তাপ ইঞ্জিনটা ছিল, একটা তাপ ইঞ্জিন আছে, ধরো এই তাপ ইঞ্জিনের এই একটা তাপ ইঞ্জিন আছে আমার কাছে। তো এই তাপ ইঞ্জিনটা থেকে ধরো এই হচ্ছে আমার এখানে গেল, আর কিছু পরিমাণ দেখা গেল, কিছু পরিমাণ শক্তি কি হলো, বের হয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে কাজের অংশ। একটু ভালো করে দেখো এই, আর এইটা হচ্ছে আমার ইঞ্জিনটা, এখানে আছে মেইন ইঞ্জিনটা, এখানে আছে কি মেইন ইঞ্জিনটা। আমি আবার বলছি, এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই যে অংশগুলো, এই চেম্বারটা, এই চেম্বারটার মধ্যে কি কাজটা সম্পন্ন হবে, এই চেম্বারটা হচ্ছে মেইন যন্ত্রটা, ঠিক আছে। তাহলে এটা বলছিলাম কি গরম, এটা হচ্ছে গরম, গরম আছে, এটা হচ্ছে ঠান্ডা, এটা হচ্ছে কি ঠান্ডা আছে। আচ্ছা এইখানে যেটা হবে, তাহলে দেখো এখানে Q1 পরিমাণ তাপ আছে, তাপ শক্তি আছে, আর এখানে আছে কি Q2 পরিমাণ। তাহলে দেখো, তো কর্মদক্ষতাটা আসলে কি বোঝায়, কর্মদক্ষতাটা বোঝাইতে গেলে আমরা আগে তাপের পরিবর্তনটা দেখি, কাজের পরিবর্তন দেখি, বা তাপের পরিবর্তনটা। এইখানে ছিল কত, Q1 পরিমাণ ছিল, এইখান থেকে Q1 পরিমাণ, এই যন্ত্রটা কি করবে, এখান থেকে Q1 পরিমাণ তাপ শক্তি গ্রহণ করবে, এই যন্ত্র কি করবে, এখান থেকে Q1 পরিমাণ তাপ শক্তি নিয়ে আসবে। মানে হচ্ছে ধরো এখানে 10 টাকা ছিল, এই 10 টাকা কি করলো, তুমি নিয়ে আসছো, তুমি হচ্ছে যন্ত্র, আনার পরে তুমি কি করছো, মানে 10 টাকা দিয়ে তুমি কি করছো, 10 টাকার মধ্যে 60 টাকা দিয়ে তুমি কিছু বাজার কিনেছো, বাকি 3 টাকা তুমি ব্যাংকে রেখে দিয়েছো, কি করছো, ব্যাংকে রেখে দিয়েছো। চিন্তা করে দেখো, তোমার ছিল হচ্ছে 10 টাকা, 60 টাকা দিয়ে তুমি বাজার করছো, বাকি 3 টাকা তুমি কি করছো, তোমার কাছে রেখে দিয়েছো, ব্যাংকে তুমি রেখে দিয়েছো। তাহলে ব্যাংকে রেখে দিয়ে তুমি ব্যয় করছো কত, তুমি কতটুকু মানে এই যে টাকাটা রূপান্তর করছো কতটুকু, চিন্তা করে দেখো, ছিল তোমার কত, টাকার যদি হিসাবটা থাকে, ছিল তোমার 10 টাকা, আছে কত দেখো, এখন আছে কত 3 টাকা, ব্যয় করছো কত, তুমি ব্যয় করছো তুমি 60 টাকা। তাহলে এই যে ব্যয় করেছো, রূপান্তর করেছো, ব্যয় মানে কি, এখানে রূপান্তর করে দিয়েছো, এই যে একটা থেকে আরেকটা ট্রান্সফার করেছো, রূপান্তর করেছো, এটাকে আমরা এখানে বলছি কাজ, এখানে এটা কাজ। তাহলে আমি যেটা বলবো এখানে, আমি যেটা বলবো যে তাপ ছিল Q1 পরিমাণ, এই Q1 পরিমাণ তাপের একটা অংশ কাজে রূপান্তরিত হচ্ছে, কি কাজে রূপান্তরিত হচ্ছে, বাকি যে অংশটা মানে অতিরিক্ত যে তুমি এখান থেকে যতটুকু ছিল, এখানে যতটুকু ছিল তার একটা অংশ কাজে রূপান্তরিত হচ্ছে, এই যন্ত্র কাজে রূপান্তর করছে, বাকি অংশটা এখানে বর্জন করে দিচ্ছে, মানে রেখে দিচ্ছে, বাকি অংশটা আবার রেখে দিচ্ছে, এটা আবার পুনরায় কাজ করবে, পুনরায় নিয়ে আবার এটাকে কাজ করবে। মানে হচ্ছে এরকম যে 300 জুল আছে এখানে, ধরো যে 1000 জুলের একটা সংখ্যা দিয়েছিলাম যে 1000 জুল আছে, এই 1000 জুলের মধ্যে 700 জুল কি হলো, কনভার্ট হয়ে গেল, কাজে রূপান্তর হলো, তো বাকি আছে 300 জুল, এই 300 জুল আবার এখানে যাবে। 300 জুল আমি কি করব, আজকে আমার খুব সর্দি লেগেছে, নাক চুলকাচ্ছে অনেক বেশি, আচ্ছা দেখো এই জন্য বারবার নাকের মধ্যে হাত দিচ্ছি। তো 700 জুল দেখো, এখান থেকে 300 জুল যাবে, এই 300 জুল আবার এখানে আসবে, আবার কিছু কাজে রূপান্তর করবে, এরকম ভাবে চক্র বা ক্রমিক ভাবে এটা চলতেই থাকবে। তো যাই হোক, আমি একটা চক্রে কি হয়েছে সেটাই দেখি। 700 জুল পেয়েছো, তার মানে এখানে কাজ, তাহলে আমি এখানে কাজ কতটুকু পাচ্ছি, কাজ হচ্ছে তোমার দেখো, কাজ হচ্ছে এখানে কি করছে দেখো, ছিল কত Q1, বর্জন করে দিয়েছে কত Q2, তাহলে Q1 থেকে Q2 বাদ দিয়ে দিয়ে যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার কৃত কাজের পরিমাণ। মানে হচ্ছে ছিল তোমার 1000 আছে কত 300, দেখো বর্জন করছো কত, এখানে 300 বর্জন করছো 300, তাহলে কাজের পরিমাণ কত পাচ্ছ, 700 জুল, 700 জুল। এটাকে বলছি আমরা ব্যয়িত শক্তি, এটা কি বলছি আমরা, ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি অথবা এটাকে বলছি আমরা কৃত কাজ, কি বলছি আমরা,
কৃত কাজ। তো ব্যয়িত শক্তির অপর নাম কি? কৃত কাজ। তুমি কতটুকু কাজ করতে পেরেছো, কতটুকু শক্তি রূপান্তর হয়েছে। দেখো এইখানে ছিল তাপ শক্তি, তাপ শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে, অন্য শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে, বা সে অন্য একটা কাজ করতেছে। এই শক্তি ব্যবহার করে তুমি, যে শক্তি ব্যবহার করে কিছু করতেই পারছো, যে শক্তি ব্যবহার করে তুমি করতে পারছো, সেই শক্তি তোমার ব্যয়িত শক্তি, বা ওইটাই হচ্ছে তোমার কৃত কাজ, ওইটা হচ্ছে তোমার ব্যয়িত শক্তি অথবা কৃত কাজ। এখন আমাদের যেটা আসছে এখানে যে কর্মদক্ষতা আসলে কি, কর্মদক্ষতাটা আসলে কি? কর্মদক্ষতা বুঝো কাজের দক্ষতা, কাজের দক্ষতা। তো কর্মদক্ষতা বলতে বোঝায়, এখানে যেটা বুঝি আমরা, এটা হচ্ছে আউটপুট, আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট। এর মানে হচ্ছে ইনপুট মানে কি, একটু ভালো করে দেখো। ইনপুট মানে কত ছিল, Q1 হচ্ছে কি এখানে আমার ইনপুট, Q1 হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে। তাহলে আমার এইখানে এইটা হচ্ছে কত, ইনপুট হচ্ছে যা দিয়েছিলাম প্রদত্ত শক্তি, আর এখানে কি আমার কার্যকর শক্তি, এটাকে আবার কার্যকর শক্তি বলা হয়, কার্যকর। দেখো তাহলে তুমি কিন্তু কৃত কাজের অপর নাম কৃত কার্যকর শক্তি, কার্যকর শক্তি ডিভাইডেড বাই কি লিখতে পারি, এখান থেকে আমি ডিভাইড বাই লিখতে পারি হচ্ছে প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি ইনটু হচ্ছে 100, মাথায় রাখবে এটা শতকরা প্রকাশ করে, তার মানে এটা কিন্তু 100 সাথে গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি এখান থেকে যদি লিখি, তাহলে দেখো যে আমি এখানে কর্মদক্ষতাকে সাধারণত ইটা দ্বারা প্রকাশ করা হয়। এই ইটা সমান যেটা পাবো যে প্রদত্ত শক্তি, এখানে কার্যকর শক্তি কত বা কৃত কাজ, কার্যকর শক্তি বা এই যে কার্যকর শক্তি বা কৃত কাজ ডিভাইডেড বাই হচ্ছে কৃত কাজ ডিভাইডেড প্রদত্ত শক্তি, কৃত কাজ ডিভাইডেড হচ্ছে প্রদত্ত শক্তি ইনটু হচ্ছে 100, অথবা লিখতে পারো কার্যকর শক্তি, কার্যকর শক্তি ডিভাইডেড বাই হচ্ছে প্রদত্ত, প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি এটা হচ্ছে 100, 100 লিখছি। হ্যাঁ, তারপর আমরা এটাও লিখতে পারি যে ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি ডিভাইডেড বাই হচ্ছে, দেখো ব্যয়িত শক্তি ডিভাইডেড বাই হচ্ছে প্রদত্ত শক্তি ইনটু হচ্ছে 100, অথবা এটা লিখতে পারি তোমার যে কার্যকর ক্ষমতা, আরেকটা আছে কার্যকর, কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই হচ্ছে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা ইনটু হচ্ছে 100। কয়টা ইস্যু ফাইনাল লাস্টে আমি যেটা পেয়েছি, দেখো এত কিছুর পরে আমি যেটা পেয়েছি এটা কিন্তু আসলে ইনপুট, এটাকে একটাকে বলছি কি আমরা আউটপুট, আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে ফাইনালি হচ্ছে ইনপুট, ইনপুট ইনটু হচ্ছে 100। তাহলে এত কিছু সমীকরণ ধরে পেয়েছি, এগুলোকে আমি শর্টে যদি লিখি, তাহলে কার্যকর ক্ষমতাকে আমরা যদি লিখি কার্যকর শক্তি, যেটা ধরো ডব্লিউ, কার্যকর শক্তি ডব্লিউ প্রাইম, আর প্রদত্ত শক্তি এত ইনটু হচ্ছে 100 লিখলাম। তাহলে এখানে ব্যয়িত শক্তি যদি আমি লিখি ডব্লিউ বা ই দিয়েও প্রকাশ করতে পারি, যদি আমি লিখি লিখি। আচ্ছা এখানে তো একটা আছে, এই যে এটা কিন্তু আমি লিখতে পারি, দেখো এই যে এটা, এইটা সূত্রটা আমি লিখবো হচ্ছে কৃত কাজ, তাহলে ডব্লিউ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি, তার প্রদত্ত শক্তি কত প্রদত্ত শক্তি ইনটু হচ্ছে 100, ঠিক আছে। কাজ বাই শক্তি, কিন্তু কাজটাকে আমরা বলি এখানে কৃত কাজ, আর এখানে এটা হচ্ছে কার্যকর শক্তি, এটা হচ্ছে কার্যকর শক্তি। যে তুমি চাইলে কার্যকর শক্তিকে এই যে দিয়ে করো, প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে এটাকে তুমি লিখতে পারো আউটপুট, আর এটা লিখতে পারো ইনপুট, ঠিক আছে। আবার এখানে হচ্ছে ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি যেটা সেটা তুমি লিখতে পারো হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট, ইনপুট ইনটু হচ্ছে 100, আর এখান থেকে লিখতে পারো পি প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে পি, মানে পি ইনপুট, পি আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে পি আউটপুট ডিভাইডেড হচ্ছে পি ইনপুট ইনটু হচ্ছে 100। এক্স্যাক্টলি এই যে সূত্রগুলো আমি লিখলাম, এতগুলো সূত্র আমি লিখলাম, সেটা আসলে কি করলাম, তাহলে কর্মদক্ষতা আসলে যেটা বোঝায় সংজ্ঞাটা আমি এখন দিচ্ছি। কর্মদক্ষতা হচ্ছে, দেখো ভাইয়া, আচ্ছা তো কর্মদক্ষতাটা কি সেটা যদি আমরা বোঝাই, সেটা হচ্ছে যে কোনো যন্ত্রের, কোনো একটি যন্ত্রের ব্যয়িত শক্তি, কোনো একটা যন্ত্রের কৃত কাজ এবং প্রদত্ত শক্তির অনুপাতের শতকরা যে মান, শতকরা অনুপাতকে আমি আবার বলছি, কোনো একটি যন্ত্রের কৃত কাজ, কোনো একটি যন্ত্রের কৃত কাজ এবং প্রদত্ত শক্তির অনুপাতের শতকরা মানকে বলা হয়, বা শতকরা অনুপাতকে বলা হয়, শতকরা অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। অথবা কোন একটি যন্ত্রের কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির, কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির শতকরা অনুপাতকে বলা হয়, শতকরা অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। অথবা কোন একটি যন্ত্রের ব্যয়িত শক্তি ও প্রদত্ত শক্তির শতকরা অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। অথবা কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার শতকরা অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। বুঝছো? এটা পড়লে সেটা সর্বোচ্চ ব্যাখ্যা হবে। ব্যয়িত শক্তি হিসাবে যেটা বলছিলাম, দেখো ব্যয়িত শক্তি হিসাবে কিভাবে করবা, যে তোমার কাছে আছে 10 টাকা, আছে 10 টাকা, এখন তুমি কি করবা, কাজ করবা। বাজারে গেছো তুমি, তুমি যদি বাজারে যাও,
তুমি ধরো যে তিনটা তুমি চলো তোমার যেটা কাজ করতে হবে, মানে যেটা হিসেবে ধরবা, তোমার কাছে 100 টাকা ছিল, 100 টাকা দিয়ে তুমি বাজার করার উদ্দেশ্য রওনা হয়েছো, তোমার টার্গেট কি বাজার করা। এখন বাজার করতে গিয়ে তুমি ধরো যে 60 টাকার, মানে ধরো যে ওইখান থেকে তুমি 10 টাকা 90 টাকার সবজি কিনলা। আচ্ছা, 90 টাকার সবজি কিনলা, তোমার টার্গেট কিন্তু বাজার করা। আর তুমি কি করলা, 10 টাকা দিয়ে রিক্সা, 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসলা। এখন তোমার যেহেতু উদ্দেশ্য বাজার করা, তার মানে যেটা বাজার সেটা রিক্সা, রিক্সা ভাড়া বা তুমি সিগারেট খাওয়া বা তুমি পান খাচ্ছ ওইগুলো হিসাবে আসবে না। তোমার টার্গেট যেটা সেটা তুমি কি করতে চাচ্ছ, তুমি যেটা কোনো কিছু করার জন্য তুমি যেটা ব্যয় করতে চাচ্ছ, কোনো কিছু করার জন্য যেটা ব্যয় করতে চাচ্ছ সেটা হচ্ছে আমার ব্যয়িত শক্তি এখানে। তো 90 টাকা হচ্ছে এখানে ব্যয়িত টাকা, ঠিক আছে। আর বাকি 10 টাকা যেটা সেটা আমার হিসাবে এখানে আসবে না। এখন ধরো যে তুমি যদি 100 টাকায় তুমি যদি 100 টাকা বাজার করতে গিয়ে তুমি 100 টাকায় তুমি ব্যয় করো বাজার করার জন্য, তাহলে তোমার ব্যয়িত শক্তি আর এখানে প্রদত্ত শক্তি সমান। ব্যয়িত শক্তি এবং প্রদত্ত শক্তি কি এখানে সমান, তাহলে এটা হচ্ছে তোমার ব্যয়িত শক্তি আর এটা হচ্ছে তোমার প্রদত্ত শক্তি। তোমার কাছে 100 জুল শক্তি ছিল, ওই 100 জুল শক্তি ব্যবহার করে তুমি কি করলো, তুমি ধরো যে গতিশক্তি সৃষ্টি করলাম। তাপ শক্তি ব্যবহার করে কোনো বস্তুকে গতিশীল করে ফেললাম। তাহলে গতিশক্তি ব্যবহার করছে, গতিশক্তির পরিমাণ হচ্ছে ধরো যে 70 জুল। তুমি 100 জুল শক্তি ব্যবহার করে তুমি 70 জুলের গতিশক্তি সৃষ্টি করছো। কোন একটা বস্তুর মধ্যে এমন একটা গতি সৃষ্টি করেছো যে কারণে ওই বস্তুর মধ্যে 70 জুল গতির সৃষ্টি হয়েছে, গতিশক্তির সৃষ্টি হয়েছে। তাহলে তোমার কাছে ছিল 100 জুল, গতিশক্তি সৃষ্টি হয়েছে 70 জুল। তার মানে ওই 100 জুল থেকে 70 জুল কি হয়েছে, ব্যয় হয়ে গেছে। বাকি আছে কত তোমার 30 জুল। তাহলে ওই যে যে শক্তিটা ব্যয় হয়ে গেল বা যে শক্তিটা কি করলো, কনভার্ট হয়ে গেছে, তাপ শক্তি থেকে তোমার গতি শক্তিতে রূপান্তর হয়ে গেল। যে শক্তির যে রূপান্তরটা এটা হচ্ছে তোমার এখানে ব্যয়িত শক্তি। শক্তির যে রূপান্তর এটা হচ্ছে তোমার ব্যয়িত শক্তি। আমি আবার বলছি, যে রূপান্তর হচ্ছে সেটা হচ্ছে তোমার ব্যয়িত শক্তি। তোমরা একটা প্রশ্ন উত্তর দাও যে এখানে সাধারণত কর্মদক্ষতার কোনো একক নেই কেন? কর্মদক্ষতার কোনো একক নাই কেন বলো তো? কর্মদক্ষতার কোনো একক নেই, এর কারণটা কি? ললিপপ আসতেছে ললিপপ। কর্মদক্ষতার একক নাই কেন বলো, তাড়াতাড়ি বলো, কর্মদক্ষতার কেন একক নেই? কারা কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমাকে, স্যার শেষ করে দেন। আচ্ছা, কারা কোনো প্রশ্ন থাকলে ভাইয়া পড়ায় ফিরে যাই, পড়াবো না আজকে। এখন বলো শতকরা হিসাব বলে। হ্যাঁ, এটা শতকরা হিসাব থাকে এই জন্য না, কর্মদক্ষতা হচ্ছে একই রাশির অনুপাত। কর্মদক্ষতা হচ্ছে অনুপাত হয় নাই, অনুপাত হইলে যে এক থাকবে না এটা না। অনুপাত তো মনে করো যে বল সমান, আচ্ছা আমরা জানি চাপ, চিন্তা করে দেখো চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল, এটাও তো একটা অনুপাত তাই না? বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, তার মানে কি পাচ্ছি নিউটন পার স্কয়ার মিটার। তাহলে এটাও অনুপাত। তোমরা জানো বেগ মানে কি s/t, তাই না? তাহলে s/t দূরত্ব, এটা মিটার পার সেকেন্ড, বেগের একক কি মিটার পার সেকেন্ড। তোমরা জানো কাজ হচ্ছে, তোমরা জানো ক্ষমতা মানে কি জানো, w/t, w/t থেকে মানে কি পাচ্ছ ওয়াট, এটাও তো একক। তার মানে অনুপাত হলে যে একক থাকবে না এটা তো না। একই রাশির অনুপাতের কখনো একক থাকে না, একই রাশির অনুপাতের কোনো একক থাকে না। কারণ দেখো এখানে যেটা বলা আছে, দেখো কৃতকাজের একক মানে হচ্ছে কাজের একক জুল, আবার এখানে হচ্ছে প্রদত্ত শক্তি তার একক কি জুল। তাহলে জুল আর জুল কেটে দিলে কি থাকে, শুধুমাত্র একটা ধ্রুবক থাকে 1, ঠিক আছে। ব্যয়িত শক্তি মানে জুল, প্রদত্ত শক্তি সেটাও কত জুল, তার মানে এর একক কত আছে 1, কাটাকাটি গেলে কত থাকে 1 থাকে, তো একটা ধ্রুব সংখ্যা থাকে, এগুলো একটা ধ্রুব। এখানে দেখো বলছে কি কার্যকর ক্ষমতার একক কি ওয়াট, আর এখানে কি বলছে প্রদত্ত ক্ষমতা সেটাও কি আছে ওয়াট। তাহলে ওয়াট বাই ওয়াট কাটা গেলে কত আছে 1। এর মানে হচ্ছে এগুলো কাটাকাটি করে কোনো একক থাকে না, বিধায় একই রাশি, যেহেতু একই রাশির কোনো একক থাকবে না। তো কর্মদক্ষতার কেন একক থাকে না, কারণ হচ্ছে এরা হচ্ছে একই রাশির অনুপাত। তো যে কোনো ক্ষেত্রে একই রাশির অনুপাতের কখনো একক থাকবে না, ঠিক আছে। সো আমরা কি করবো, আজকে ক্লাস শেষ।